So students, today I will start the third unit of your syllabus, which is actually rectifier and converters. So যেটা তোমাদের প্রথমে আছে সেটা হচ্ছে যে বিভিন্ন রকম রেকটিফায়ার্স এবং সেগুলো সবকটাই ফুললি কন্ট্রোলড রেকটিফায়ার্স। মানে তার মধ্যে আছে সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার অ্যান্ড দেন থ্রি ফেজ রেকটিফায়ার, এই জাতীয় জিনিসপত্রগুলো আছে, কিন্তু সেগুলো ফুললি কন্ট্রোলড রেকটিফায়ার না। ফুললি কন্ট্রোলড রেকটিফায়ার মানে হচ্ছে যে রেকটিফায়ারগুলো কতটা রেকটিফিকেশান করবে বা কি প্যাটার্নে রেকটিফিকেশান করবে সেইটা আমরা আগে থেকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? তো এই ফুললি কন্ট্রোলড রেকটিফায়ার্স এইটা বোঝার আগে আমার মনে হয় যে নর্মাল যে রেকটিফায়ার সেটা নিয়ে একটু আলোচনা হয়ে যাওয়াটা দরকার। তার কারণ নর্মাল রেকটিফায়ার্সটা না বুঝলে কিন্তু যেটা আমাদের ফুললি কন্ট্রোলড রেকটিফায়ার সেটা বোঝা কিন্তু খুব একটা সহজ হবে না। সেই জন্য আমার মনে হয় যে আগে আমাদের নর্মাল রেকটিফায়ার্স নিয়ে একটু আলোচনা হয়ে যাওয়া উচিত, তারপরে আমাদের কন্ট্রোলড রেকটিফায়ার নিয়ে আলোচনা হওয়ার কথা। তো আমরা নর্মাল রেকটিফায়ার বলতে কাকে বুঝি? নর্মাল রেকটিফায়ার বলতে আমরা একটা ডায়োডকে বুঝি, একটা নর্মাল ডায়োড। তো ডায়োডের আমরা জানি যে দুটো স্টেট হয়, একটা ফরওয়ার্ড বায়াস, একটা রিভার্স বায়াস। তো নর্মাল ডায়োড ছাড়াও আরও বেশ কিছু রকমের টাইপস অফ ডায়োডস হয়, দ্যাট ইজ জেনার ডায়োড, স্কটকি ডায়োড, ডিফারেন্ট টাইপস অফ ডায়োডস। বাট আমাদের এখানে রেকটিফায়ারে যেমনি যেটা ইউজ হয় সেটা হচ্ছে নর্মাল ডায়োড। তোমরা যদি এমনি যে কোনো অ্যাপ্লিকেশনস যেগুলো এই হোম ইউজ হয় সেগুলোকে যদি তোমরা ডিসম্যান্টেল করো তাহলে দেখতে পাবে তার মধ্যে সবচেয়ে বেশি ইউজড যেটা একটা ডায়োড সেটা হচ্ছে 1N4007। এই ডায়োডটাই ম্যাক্সিমাম ইউজ হয়। তো এটা একটা নর্মাল রেকটিফায়ার ডায়োড। তো এই নর্মাল রেকটিফায়ার ডায়োড যেটা, সেটা দিয়ে আমরা একটা জেনারেল একটা রেকটিফায়ার তৈরি করতে পারি, যেটা কি করবে, যেটার আমি যদি এদিকে একটা এসি ওয়েভ দিই তার মধ্যে যেটুকু পার্ট পজিটিভ অর্থাৎ এই পার্টটা যেটা, সেইটুকু ওয়েভগুলোকে ও এদিকে অ্যালাউ করবে, বিকজ এই পার্টটার জন্যই ও ফরওয়ার্ড বায়াসড হয়। বাট এই পার্টটা যখন আসবে অ্যাজ ইট ইজ নেগেটিভ ইন পোলারিটি, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ রিভার্স বায়াসড। তো সেই পার্টটা এদিকে আমাদের আসতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা এটাকে রিভার্সভাবে লাগাই, রিভার্সভাবে যদি কানেক্ট করি, তাহলে অবভিয়াসলি এই পার্টটাকে আমরা সেন্স করতে পারবো, কিন্তু আপার পার্টটা আমরা সেন্স করতে পারবো না থ্রু দিস ডায়োড। সো দিস ইজ দ্য জেনারেল কনফিগারেশন অফ এ ডায়োড। এটা নিয়ে খুব বেশি কিছু আলোচনা করার নেই, বিকজ ইউ অলরেডি নো দিস। আমরা ডাইরেক্টলি চলে যাব সার্কিটেতে, যেখানে আমরা একটা নর্মাল রেকটিফায়ার কনস্ট্রাক্ট করব ইউজিং দিস ডায়োড, which will be called single phase half wave rectifier. তো সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার যেটা, এই সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের যদি আমরা সার্কিটটা দেখি সেখানে খুব বেশি কিছু নেই। আমি সোর্স পার্টটা যেমন খুশি দেখাতে পারি, বাট যেমন কনভেনশন সেটা হচ্ছে যে একটা নর্মাল একটা সোর্স দেখানো, সেই নর্মাল সোর্সটার এদিকে একটা ট্রান্সফর্মার রয়েছে, এটা ট্রান্সফর্মারের প্রাইমারির সঙ্গে নর্মাল সোর্সটা কানেক্টেড। অ্যান্ড আমাদের সাধারণ যে অ্যাপ্লিকেশনসগুলো যেটা হয় সেটা হচ্ছে যে এইদিকে একটা সেকেন্ডারি থাকে, মানে একটা ট্রান্সফর্মার দিয়ে স্টেপ ডাউন করা হয় ফার্স্টে। কারণ আমরা জানি যে এই যে নর্মাল ডায়োড যেটা আমি দেখালাম IN4007, এটা কিন্তু খুব হাই ভোল্টেজ এর এগেইনস্টে আমরা যদি অ্যাপ্লাই করি সেটা এটার পক্ষে খুব ভালো নয়, বিকজ এটা রিভার্স বায়াসে একটা নির্দিষ্ট ভোল্টেজ অবধি উইথস্ট্যান্ড করতে পারে। তার বেশি পিক যদি এর উপর অ্যাপ্লাইড হয় তাহলে কিন্তু ডায়োডটা অ্যাভালেন্স ব্রেকডাউন করে যায় এবং নষ্ট হয়ে যায় বেসিক্যালি। তো সেই কারণে এটাকে আগে স্টেপ ডাউন করে নেওয়া হয় একটা ট্রান্সফর্মার দিয়ে জেনারেলি, তারপর এই ডায়োডটা এখানে কানেক্ট করা হয়। তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা একটা রেজিস্টিভ লোড, মানে আমরা তো এই দিক দিয়ে অ্যাকচুয়ালি আউটপুটটা নিই, সেখানে বিভিন্ন রকম লোড কানেক্টেড থাকতে পারে। আমি আপাতত যেটা নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ অফ রেজিস্টিভ লোড। তবে এখানে একটা জিনিস আমি বলে রাখার দরকার বলে মনে করি, এই যে চিহ্নটা আমরা ইউজ করি, এই চিহ্নটা কিন্তু এসি সাইনোসয়েডাল ওয়েভফর্মের চিহ্ন, অর্থাৎ এদিকে আমরা ধরে নিচ্ছি যে একটা এসি সোর্স আছে, কিন্তু মাথায় রাখতে হবে আমি যখন সিঙ্গেল ফেজ সাপ্লাই নিয়ে কথা বলছি তখন সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ে কিন্তু এটার সঙ্গে আর একটা চিহ্ন দেওয়া উচিত বলে আমার মনে হয়, যেটা অনেক বইতে মিস করে। কিন্তু যেটা আমার মনে হয় দেওয়া উচিত সেটা হচ্ছে যে এই পার্টটা, যে কোনো একটা পার্ট, ইট শুড বি গ্রাউন্ডেড, বিকজ হোয়াট এভার এসি অ্যাকচুয়ালি ওয়েভফর্ম উই আর গেটিং ইন আওয়ার হোম, যেটা আমরা প্লাগে থেকে কালেক্ট করছি,
সেটা কিন্তু একটা পার্ট যেটাকে আমরা ফেজ বলি সেটাই একমাত্র অ্যাক্টিভ পার্ট, আর একটা পার্ট কিন্তু যেটাকে নিউট্রাল বলি সেটা আমাদের লোকাল ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের কাছ থেকে কিন্তু গ্রাউন্ডেড। সেই জন্য আমরা যখন এটাকে সিমুলেট করে দেখাবো, সিমুলেট করে দেখানোর সময় আমরা যদি এই গ্রাউন্ডিংটা না করি তাহলে কিন্তু আমাদের একটা আনইউজুয়াল রেজাল্ট দেখাবে। সেই জন্য আমি বলে দিলাম যে আমাদের মনে হয় যেটা সেটা হচ্ছে যে একটা পার্টকে গ্রাউন্ডিং দেখানো উচিত, হোয়াট এভার। তো এইটা হচ্ছে একটা নর্মাল একটা সার্কিট যেখানে আমরা একটা সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার দেখতে পাচ্ছি উইথ আর রেজিস্টিভ লোড। ঠিক আছে, তো এই রেজিস্টিভ লোডটার নাম দিলাম আমি আর, দিস ইজ দ্য রেজিস্টিভ লোড। এখানে যে সোর্স কারেন্টটা ফ্লো করছে দ্যাট ইজ কল্ড আইএস। নাও এই যে ডায়োডটা আছে, ডায়োড প্লাস সাইড না মাইনাস সাইড, তো এই ডায়োডের মধ্যে যে ভোল্টেজটা অ্যাপ্লাইড হচ্ছে দ্যাট ইজ ভিডি, অ্যান্ড এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে দ্যাট ইজ আইও অর আই জিরো হোয়াট এভার, যেহেতু আউটপুট। অ্যান্ড এগেন যেটা এর মানে এটার মধ্যে তো অ্যাকচুয়ালি দুটো ডিরেকশনের কারেন্ট ফ্লো হওয়ার কথা, কারণ স্বাভাবিকভাবেই এটা একটা এসি। তো এদিকেও বেসিক্যালি আমাকে একটা দেখানো উচিত, সেটা হচ্ছে যে আই জিরো, বিকজ এটা এখান দিয়ে ব্যাক করে আসছে জিনিসটা। সো আই জিরোর ফ্লো পাথটা হচ্ছে এইরকম। নেক্সট এই যে রেজিস্টিভ লোডটা, এই রেজিস্টিভ লোডটার এগেনস্টে যে ভোল্টেজ ড্রপটা হবে দ্যাট শুড বি ডিনোটেড উইথ ভি জিরো, এটার ডিরেকশনটা প্লাস মাইনাস দেওয়া উচিত। সো দিস ইজ হোয়াট দ্য সার্কিট লুকস লাইক। এবার আর একটা জিনিস যেটা বলে রাখি, সেটা তোমরা অলরেডি জানো আশা করি, সেটা হচ্ছে যে এই সেকেন্ডারি কয়েলটা আছে, এই সেকেন্ডারি কয়েলের এগেনস্টে যে ভোল্টেজটা আমরা পাবো, অর্থাৎ যেটা কিনা এই ডায়োডের ক্ষেত্রে সোর্স ভোল্টেজ হিসেবে আমরা যেটা আমরা বলছি, সেই সোর্স ভোল্টেজটা যেটাকে আমরা যদি ভিএস দিয়ে ডিনোট করি, এই ভিএসটা কি আমরা অলরেডি জানি, ভিএস ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, অ্যাজ ইট ইজ আ সাইন ওয়েভ। ভিএমটা কি? ভিএম হচ্ছে আমাদের যখন একটা সাইন ওয়েভ আমরা দেখি তো এর মধ্যে যে ম্যাক্সিমাম পিকটা রিচ করছে, দিস ইজ দ্য ভিএম পার্ট। ওকে, অ্যান্ড হোয়াট ইজ দিস সাইন ওমেগা টি? হোয়াট ইজ দিস ওমেগা টি? ওমেগা টি ইজ এই যে এই ভ্যালুটা, টাইমের যে ভ্যালুটা, এটাকে আমরা একটা ডিগ্রি হিসেবে ধরি। অর্থাৎ আমরা জানি যে একটা, এটা যদি আমাদের অল্টারনেটরের জায়গা থেকে আমায় যদি কনসেপ্টটা ভাবতে হয়, তাহলে একটা অল্টারনেটরের মধ্যে একটা ফুল রোটেশন কমপ্লিট হয় কত ডিগ্রিতে? একটা অল্টারনেটরের মধ্যে একটা ফুল রোটেশন কমপ্লিট হচ্ছে আমার 360 ডিগ্রিতে, বিকজ ইট ইজ রাউন্ড, কমপ্লিটলি রাউন্ড। তো এটাতে 360 ডিগ্রি কমপ্লিট হচ্ছে। এটাকে যদি আমি রেডিয়ানে ভাবি আর কি, তো এটা কত অ্যাঙ্গেল? তো এটাকে আমরা 2 পাই দিয়ে ডিনোট করতে পারি। ওকে, এবার একটা ফুল সাইকেল কমপ্লিট হচ্ছে 2 পাইতে। এই কনসেপ্টটা আশা করি তোমাদের আছে, নতুন করে কিছু বলার নেই। এই ফুল সাইকেলটা কমপ্লিট হচ্ছে 2 পাইতে, তার মানে হাফ সাইকেল কমপ্লিট হচ্ছে পাইতে। তো এই ওমেগা টি দিয়ে আমরা বেসিক্যালি এইটাকে ডিনোট করি। ওকে, ওমেগা টি ইজ দ্য ফাংশন অফ দিস টাইম, যেটা দিয়ে আমরা এর অ্যাকচুয়াল অ্যাঙ্গেল লোকেশনটা, মানে আমরা যেটার হিসেবে কোনো একটা ওয়েভের কারেন্ট লোকেশনটা বুঝতে পারি, সেইটাকে ডিনোট করি হচ্ছে এই সাইন ওমেগা টি দিয়ে। নাও দিস ইজ, যেটা তোমাদের অলরেডি জানার কথা, এটা নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই, জাস্ট আমি একটু রিভাইজ করিয়ে দিলাম আর কি। দিস ইজ ভিএম সাইন ওমেগা টি। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ অ্যানালাইজিং দিস সার্কিটস, বিকজ এই ভিএম সাইন ওমেগা টির উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে এর যে বিভিন্ন ক্যালকুলেশনগুলো, যে ভ্যালুগুলো, সেগুলো কিন্তু বার করতে হবে। তো আমরা এটাকে যেটা প্রথমে করা উচিত আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে যে প্রথমেই আগে এর ওয়েভ ফর্মটা আমার ড্র করে নেওয়া উচিত। এই ওয়েভ ফর্ম ড্র করার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে, বিকজ এই ওয়েভ ফর্ম ড্র করার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে তোমার অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা লিখতে কতটা সুবিধা হবে কি হবে না। প্রথমেই এরকম একটা ওয়েভ ফর্ম ড্র করে নিলে দুদিক থেকেই সুবিধা হবে, দেখবে যেটা বোঝাতেও সুবিধা হবে, লিখতেও সুবিধা হবে, সব দিক থেকেই সুবিধা হবে। ওকে, নাও যেটা বলার আর কি, সেটা হচ্ছে যে এর ওপরে যদি আমরা ইনপুট ওয়েভ ফর্মটাকে ফার্স্টে দেখি, ভিএস যেটা আমাদের সোর্স, যেটা সেটা এই রকম
এরকম ভাবে যাচ্ছে এটা, এটা আমাদের সোর্স। এইবার আমরা যদি আউটপুট ওয়েভফর্মটাকে দেখি, অর্থাৎ এখানে এটার উপর যেটা অ্যাক্ট করছে সেটাকে যদি আমরা দেখি, হাউ দ্যাট উইল লুক লাইক, দ্যাট উইল লুক লাইক দিস। আমার একটু ছোট বড় হচ্ছে, বাট আমি জাস্ট ওপরেরটার সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করছি। সো এগুলো একই জায়গায় ক্রস করবে। নেক্সট আমরা যদি এর এগেনস্টে কারেন্ট, যেটা I0 কি চেঞ্জ হচ্ছে সেটা যদি দেখি, অবভিয়াসলি বুঝতেই পারছো কারেন্টটাও এই ভোল্টেজের উপরই, ওয়েভফর্মের উপর ডিপেন্ডেন্ট, তাহলে সেটাও জাস্ট এর মতোই হবে। আবার একটু আঁকতে গন্ডগোল হয়ে গেল, হোয়াট এভার। এবার যদি আমরা দেখি এই যে ভিডি, অর্থাৎ এই যে মানে রিভার্স ভোল্টেজটা এর উপর যেটা অ্যাপ্লাইড হচ্ছে, সেটা মানে যেটা অ্যাকচুয়ালি ও ব্লকিং করছে যে পার্টটা, সেই পার্টটা কোনটা, কোন পার্টটাকে ও ব্লক করছে? যে পার্টটাকে ও ব্লক করছে সেটা বুঝতেই পারছো, যদি ওপরের ওয়েভফর্মটা দেখো তাহলে তার থেকে যেটা আমাদের আউটপুট ওয়েভফর্ম সেটাকে যদি মাইনাস করো, যেটা পাবে সেটাই বেসিক্যালি ও ব্লক করছে। সো দ্যাট উইল লুক লাইক দিস। নাও এটাকে আমার প্রত্যেকটা জায়গায় একটু লিখে দেওয়া দরকার কোনটা কি। নাও দিস ইজ ভিএস, অ্যাকচুয়ালি আমি আগেই বললাম দিস ইজ, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে পারলে ভালো হয়। আমি যেহেতু একবারে লাইনটা টেনেছি আর কি, সেহেতু এটা একসঙ্গে জুড়ে গেছে, বাট দিস শুড বি সেপারেটেড লাইক দিস। তো দিস ইজ ভিএস, দিস ইজ V0, দিস ইজ I0 and this is VD। তো এইগুলো হচ্ছে ওয়েভফর্মের ডিফারেন্ট পার্টস। নাও আমি VM কোনটাকে বলছিলাম, এই ম্যাক্সিমাম পিক ভোল্টেজটাকে, দিস ইজ কল্ড VM। ওকে, নাও যেটা এই পার্টটা যেটা আছে আর কি সোর্স ভোল্টেজের, সেটা হচ্ছে আমি মাইনাস VM বলতে পারি যেহেতু আমার পোলারিটিটা আলাদা। নাও দিস পার্ট ইজ পাই, দিস পার্ট ইজ 2 পাই, this part is 3 pi and so go on for up to 4 pi and then it repeats again। তো এই পার্টটা হচ্ছে আমার ওমেগা টি, এটা হচ্ছে ওমেগা টি কে ডিনোট করছে। নাও এটাও তাই ওমেগা টি কে ডিনোট করছে, এটাও তাই, এটা ওমেগা টি, মানে বেসিক্যালি স্কেলটা সেম আর কি। আচ্ছা, এবার দেখবো যেটা সেটা হচ্ছে যে এই যে এই পার্টটায় যদি আমি এইখানে কারেন্টটা দেখি, আমি তো মুখে বলে দিলাম যে ভোল্টেজ কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। কি করে ডিপেন্ডেন্ট সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে যেটা সেটা হচ্ছে যে দেখো আমরা আইটা কি করে ক্যালকুলেট করি, I is equal to V by R। তাহলে I is equal to V by R যদি হয়, এই পয়েন্টটাতে আমি কারেন্টটা যদি দেখতে চাই তাহলে দ্যাট উইল বি VM by R। এবার যেহেতু R এর ভ্যালুটা আমার কনস্ট্যান্ট, R এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, তাহলে ভোল্টেজ যেমন যেমন চেঞ্জ হবে কারেন্টটাও ঠিক তেমন তেমন চেঞ্জ হবে, বিকজ ইট ইজ পিওরলি রেজিস্টিভ লোড। ঠিক আছে, এখানে আর অন্য কোনো এক্সপ্রেশন নেই। এবার এখানে যদি আমি দেখি যেটা ব্লকড হচ্ছে সেটা জাস্ট মাইনাস ভিএমটা, এই পার্টটা ব্লক হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক আমাদের ড্রয়িংটা। আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এটাকে একটা এরকম ভাবে যদি তোমরা একটু করে দিতে পারো তাহলে ব্যাপারটা বেটার হয়। মানে আমার আঁকাটা তো জঘন্য হয়েছে সেটা আমি জানি, বাট তোমাদেরটা বেটার হওয়া উচিত, একটু প্র্যাকটিস করবে এগুলো। আমার ঠিকঠাক এটা হয়নি, একদমই ঠিকঠাক হয়নি। সো এরকম জাস্ট দাগ যদি দিয়ে দিতে পারো তাহলে কোথায় কোনটা অ্যাকচুয়ালি ক্রস হচ্ছে সেটা দেখাতে সুবিধা হবে। খুব যে নিট অ্যান্ড ক্লিন আঁকতে হবে আমি সেটা বলছি না, বাট এটা একটু কাছাকাছি দেখতে হলে ভালো হয় আর কি, আর কিছু না। তো এইটা হচ্ছে আমার ওয়েভ ফর্মটাকে যদি আমি অ্যানালাইজ করি তাহলে এরকম জিনিস পাবো। এইবার একটা জিনিস সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা জায়গা থেকে দেখে আমরা কয়েকটা সিগনিফিক্যান্ট কয়েকটা বৈশিষ্ট্য এর বলতে পারি যে যদি আর লোড থাকে তাহলে যেটা প্লাস ভি, যে পার্টটাকে আমরা প্লাস ভি বলতে পারি, মানে যেখানে আমার পোলারিটিটা পজিটিভ থাকছে, সেই প্লাস ভি হাফ সাইকেলে কি কি ঘটছে। প্রথম কথা হচ্ছে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকছে, এই যে ডায়োডটা, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকছে, এটা ফার্স্ট বৈশিষ্ট্য। সেকেন্ড কি, এটা ওমেগা টিটাকে মানে ওমেগা টির ভ্যালুটা যখন 0 ডিগ্রি থাকছে, অর্থাৎ এই পার্টটায় 0, বেসিক্যালি এই পার্টটা আমরা জানি 0 0, তো
তো ওমেগা টি এর ভ্যালু যখন 0 ডিগ্রি থাকছে তখন থেকে ওমেগা টি এর ভ্যালু যখন পাই এই অবধি আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে প্লাস ভিই, মানে অ্যাকচুয়ালি এটা প্লাস ভিই আর কি। তো এই পার্টটাতেই ও কিন্তু ওয়ার্ক করছে, ওকে, মানে এই পার্টেই ডায়োডটা কিন্তু কন্ডাক্ট করছে। এবার আউটপুট ভোল্টেজ কি থাকছে তখন? আউটপুট ভোল্টেজ দেখো এখানে ডায়োডের এগেইনস্টে খুব একটা কিছু ড্রপ হয় না, তাই আমরা বলতে পারি যে আউটপুট ভোল্টেজ ভিও ইকুয়াল টু ভিএস। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য। আর হচ্ছে যেটা লোড কারেন্ট, যেটা আমরা অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে লোড কারেন্টটা কিন্তু বেসিক্যালি এই লোডের এগেইনস্টে যে কারেন্টটা, সেটা লোডের এগেইনস্টে ভোল্টেজ ড্রপ V0, তাহলে আমরা এর যে লোডের এগেইনস্টে যে কারেন্ট সেটা আমরা বলতে পারি V0/R। এই হচ্ছে এর বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার ওমেগা টি যখন পাই হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পার্টটা এসে কি হচ্ছে, ওমেগা টি যখন পাই হয়ে যাচ্ছে তখন বেসিক্যালি কন্ডাকশন বন্ধ হয়ে যাচ্ছে, এবং কন্ডাকশন বন্ধ হয়ে যাওয়ার পর বেসিক্যালি V0 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে V0 এর উপর কে ডিপেন্ডেন্ট? I ডিপেন্ডেন্ট, তাহলে IO 0 হয়ে যাচ্ছে। তার মানে ভোল্টেজ এবং কারেন্ট দুটোই আমরা দেখতে পাচ্ছি এখানেতে 0, নীল হয়ে যাচ্ছে। এরপরে আমরা সেই টাইমটাকে আমরা কি বলছি? সেই টাইমটাকে আমরা বলছি মাইনাস ভি হাফ সাইকেল। ঠিক আছে, মানে নেগেটিভ একটা কোয়ান্টিটির হাফ সাইকেল। সেই পার্টটায় যেটা হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে যে ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, মানে টার্ন অফ হয়ে যাচ্ছে বা ব্লকিং স্টেটে চলে যাচ্ছে আমরা বলতে পারি। এবং এই পার্টটা কখন থেকে হচ্ছে? যখন ওমেগা টির ভ্যালু পাই থেকে কত অবধি? ওমেগা টির ভ্যালু পাই থেকে 2π অবধি, ততক্ষণ অবধি এই ঘটনাটা চলছে। ততক্ষণ কি হচ্ছে? আউটপুট ভোল্টেজটাও 0, আউটপুট কারেন্ট 0, এভরিথিং ইজ 0। আফটার ওমেগা টি ইজ 2π আবার এই সাইকেলটা রিপিট হতে থাকছে। ঠিক আছে, এরকম ভাবে এই সাইকেলটা আবার রিপিট হতে থাকছে। দিস ইজ দ্য অ্যাক্টিভ ওয়ার্ক অফ এ সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার ইন বোথ দ্য বায়াসিং মোডস। ফরওয়ার্ড বায়াসে কি করছে, রিভার্স বায়াসে কি করছে, সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এখন যেটা আরেকটা ইনপুট এখানেতে একটা ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এর প্রত্যেকটা জিনিসকে একটু জেনে নিতে হবে কোনটা কি। ঠিক আছে, তো সেই জন্য আমরা এটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি, বিকজ এখানে আরো কয়েকটা জিনিস আমাকে লিখতে হবে। ওকে, এখানে কয়েকটা জিনিস যেগুলো আর লোডের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে যে ইনপুট পাওয়ার ফ্যাক্টর যদি আমি জানতে চাই, হোয়াট ইজ দ্য ইনপুট পাওয়ার ফ্যাক্টর অফ দিস সার্কিট। ইনপুট পাওয়ার ফ্যাক্টরটা আমি একটু শর্ট করে লিখছি। ইনপুট পাওয়ার ফ্যাক্টরটা আমার কি হবে? ইনপুট পাওয়ার ফ্যাক্টরটা হবে V0 ইন্টু I0 বাই VS ইন্টু I0। এটা আমার ইনপুট পাওয়ার ফ্যাক্টর। ওকে, কারণ এটা বেসিক্যালি আমার মানে যেটা আউটপুট ভোল্টেজ সেটার সঙ্গে কারেন্টের। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু আরএমএস ভ্যালু। হ্যাঁ, এটাও আরএমএস ভ্যালু, এটাও আরএমএস ভ্যালু, এটাও আরএমএস ভ্যালু, আর এটাও আরএমএস ভ্যালু। তিনটেই কিন্তু, চারটেই কিন্তু আরএমএস ভ্যালু। ঠিক আছে, তো আমরা জানি যে মানে যেটা আমার আউটপুট যেটা V0 এবং আউটপুট লোডের যে কারেন্ট যেটা I0, সেইটার থেকে আমি যে পাওয়ারটা পাচ্ছি সেটা থেকে, সেটা যদি আমি রেশিও করি সোর্স ভোল্টেজ ইন্টু পাওয়ার, সোর্স ভোল্টেজ ইন্টু কারেন্ট, অর্থাৎ সোর্সের যে পাওয়ার সেটার সঙ্গে, তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাব। এইবার এখানে আরএমএসটা দেওয়ার মানে কারণে যেটা হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে যে এই আরএমএসটা দিলে আমি এটা বলতেই পারি Vm sin ওমেগা টি যেটা আমার ছিল সেটা ইকুয়াল টু Vm/√2 ইন কেস অফ সিঙ্গেল ফেজ। ঠিক আছে, মানে এই যেটা Vs যেটাকে বলছি আমি, সেই Vs এর ভ্যালুটা হচ্ছে এইটা হবে Vm/√2। এটা আমাদের জানা অলরেডি আগে থেকে পড়াশোনা থেকে। এইবার ইনপুট পাওয়ার ফ্যাক্টরটা তাহলে কি হচ্ছে? ইনপুট পাওয়ার ফ্যাক্টরটা তাহলে বেসিক্যালি আমার এখানেতে কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমার ইনপুট পাওয়ার ফ্যাক্টরটা বেসিক্যালি হয়ে যাচ্ছে 1/√2, রাইট? কারণ I0 RMS কেটে যাচ্ছে, ওপরে Vm, নিচে Vm/√2, তাহলে কি হচ্ছে 1/√2, সরি ওপরে হচ্ছে আমার এখানেতে, হ্যাঁ ঠিকই তো বললাম, তাহলে কেটে গিয়ে 1/√2 হচ্ছে। নাও এটা আমি যদি পয়েন্টে করি তাহলে 0.707 সামথিং হবে, এবং এটা ল্যাগিং।
ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার আর লোডের ক্ষেত্রে ইনপুট পাওয়ার ফ্যাক্টর। এবার এখানে যদি আমরা রিপল ভোল্টেজ দেখি, রিপল ভোল্টেজ কি হবে? রিপল ভোল্টেজ হবে রিপল ভোল্টেজ কি হবে? রিপল ভোল্টেজ হবে যেটা, সেটা আমরা যদি VR দিয়ে ডিনোট করি, রুট ওভার RMS আউটপুট ভোল্টেজ, মানে আমরা এটাকে V0 RMS দিয়ে বলতে পারি, আচ্ছা, হোল স্কোয়ার, মাইনাস যেটা আমার DC আউটপুট ভোল্টেজ তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমার রিপল ভোল্টেজ, যেটা বেসিক্যালি আমি কিভাবে লিখতে পারি, যেটা আমি এরকম ভাবে দিতে পারি, Vm/2 হোল স্কোয়ার মাইনাস Vm/π হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে রিপল ভোল্টেজ। এর থেকে আমি কি পাবো? এটা Vm²/4 হবে, এটা হচ্ছে Vm²/π² হবে, সেটা ইকুয়াল টু, আমি যদি ক্যালকুলেটর করি, ওয়েট, তো Vm তো মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে 0.3856 Vm। ঠিক আছে, এটা আমি পাবো 0.3856 Vm। তাহলে এটা হচ্ছে আমাদের রিপল ভোল্টেজ। ওকে, এবার আমাদের দেখতে হবে হোয়াট ইজ রিপল ভোল্টেজ ফ্যাক্টর। না, হোয়াট ইজ রিপল ভোল্টেজ ফ্যাক্টর, সেটার জন্য আমাকে এটা আবার ক্লিয়ার করতে হবে। রিপল ভোল্টেজ ফ্যাক্টর এগুলো আমি কেন করাচ্ছি, কারণ তাহলে আমার কন্ট্রোলটা বোঝাতে সুবিধা হবে। রিপল ভোল্টেজ ফ্যাক্টর, বা যেটাকে আমরা VRF বলতে পারি, VRF ইকুয়াল টু বেসিক্যালি VR বাই, মানে রিপল ভোল্টেজ বাই DC আউটপুট ভোল্টেজ। এটা হচ্ছে রিপল ভোল্টেজ ফ্যাক্টর। তাহলে বেসিক্যালি আমার কি হবে, আমি জানি যে আমার VRটা কত বের করলাম, 0.3856 বাই, এটা হচ্ছে DC আউটপুট ভোল্টেজ। DC আউটপুট ভোল্টেজটা আমার যেটা আমি বসিয়েছিলাম, দ্যাট ইজ Vm/π, দ্যাট ইকুয়ালস টু বেসিক্যালি, ওয়েট, আচ্ছা সরি, এখানে একটা Vm দিতে ভুলে গেছি, তো কি হবে, এই দুটো কেটে যাবে, তার মানে 0.3856 বাই পাই, দ্যাট ইকুয়ালস টু that equals to 1.211। ওকে, তাহলে এটা হচ্ছে আমার রিপল ভোল্টেজ ফ্যাক্টর। রিপল ভোল্টেজ ফ্যাক্টর মানে কতটা রিপল থাকবে, দ্যাট ইজ কল্ড রিপল ভোল্টেজ ফ্যাক্টর। রিপল মানে আঁকা বাঁকা লাইনগুলো, সেটা কতটা থাকবে। তো এরপরে আমাদের অবভিয়াসলি একটা সার্কিট যখন বানিয়েছি, তার এফিসিয়েন্সিটা চেক করতে হবে। তাহলে এফিসিয়েন্সি অফ দিস সার্কিট ইকুয়াল টু কি হবে, আমরা জানি যে অ্যাভারেজ যেটা আমার ডিসি আউটপুট ভোল্টেজ, সেটার সঙ্গে যদি আমি অ্যাভারেজ ডিসি আউটপুট কারেন্ট যেটা আছে, এই দুটোকে যদি আমি ইনপুট করে, মানে এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি কি পাবো, পাওয়ার আউটপুট ডিসি। আর আমরা যদি আরএমএস ভ্যালু অফ যেটা আউটপুট ভোল্টেজ, সেটার সঙ্গে যদি আরএমএস আউটপুট কারেন্টকে গুণ করে দিই, তাহলে এটা পাবো। তাহলে এই দুটোর যে রেশিও, সেটাই আমার হয়ে যাবে এফিসিয়েন্সি। না, এটাকে যদি আমি সলিউশন করতে চাই, তাহলে আমায় কি করতে হবে, এটা বেসিক্যালি হবে Vm/π, যেটা আমার অ্যাকচুয়ালি অ্যাভারেজ ডিসি আউটপুট ভোল্টেজ, ইনটু Vm/r π, মানে 1/r দিয়ে গুণ করছি বেসিক্যালি কারেন্টটা পাওয়ার জন্য এই সেম জিনিসটাকে। নাও এটা হবে হচ্ছে Vm/2, আগেই আমি বলে দিয়েছি যে আরএমএস ভোল্টেজটা কি হচ্ছে, আর এটা হচ্ছে Vm/2 ইন্টু
বেসিক্যালি আর হবে, কারণ 1/r দিয়ে আমি এটাকে গুণ করছি। তাহলে এখান থেকে আমি যদি এটাকে সলিউশন করি বেসিক্যালি, আচ্ছা এটা তো পার্সেন্টেজে বার করা উচিত, তাহলে আমি এর সঙ্গে একটা 100 দিয়েও গুণ করে দেবো। তাহলে আমি যদি এটাকে এখান থেকে সলিউশন করি, তাহলে আমি এখান থেকে কি পাবো? এখান থেকে আমি পাবো বেসিক্যালি ওয়েট vm স্কোয়ার বাই পাই স্কোয়ার আর নিচে পাচ্ছি vm স্কোয়ার বাই 4r। তাহলে vm স্কোয়ার কেটে যাবে, থাকবে হচ্ছে 4/পাই স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 100। তাহলে এটাকে আমি ক্যালকুলেটারে ফেললে বেরিয়ে যাবে তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 40.53, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার এফিসিয়েন্সি, সরি এটা পার্সেন্টেজ দেওয়া উচিত। তাহলে 40.53% এটাই হচ্ছে আমার এফিসিয়েন্সি অফ দিস সার্কিট। ওকে, তো আচ্ছা আমি তখন থেকে এটা কিন্তু আমি জাস্ট একটা নর্মাল রেকটিফায়ার দেখাচ্ছি, ওপরে যদিও লেখা আছে ফুললি কন্ট্রোলড রেকটিফায়ার্স, তাও এটা আমি একটা নর্মাল রেকটিফায়ার দেখাচ্ছি। সুতরাং ডোন্ট অ্যাকচুয়ালি মিক্স ইট উইথ, কারণ অনেকের স্বভাব আছে ভিডিও টেনে দেখার, অনেক সময় হয়তো তারা ভাবলো যে এটা ফুললি কন্ট্রোলড রেকটিফায়ারের একটা ইকুয়েশনস না, একেবারেই না, কিন্তু সেটা কাছাকাছি হবে বেসিক্যালি, কিন্তু আলাদা হবে, সেম হবে না। নেক্সট আর একটা কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট জেনে রাখা উচিত, সেটা হচ্ছে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ, যেটা ভি অ্যাভারেজ, সেটাকে আমি vm/পাই বসিয়ে দিচ্ছি। এটা আমি কি করে বসাচ্ছি এটা জানাটা খুব জরুরি। আমি জেনারেল কনভেনশনে আগে লিখে দিয়েছিলাম যে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ ইজ vm/পাই, এটা এলো কোত্থেকে সেটা জানাটা জরুরি। তাহলে আর লোডের ক্ষেত্রে আমাদের এই vm/পাইটা কোত্থেকে আসছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ফর আর লোড আমরা যদি দেখি এভিজি আউটপুট ভোল্টেজ, যেটা আমরা V0 AV দিয়ে ডিনোট করতে পারি বেসিক্যালি, সেটা ইকুয়াল টু কি? সেটা ইকুয়াল টু আমরা 1/2 ইন্টিগ্রেশন 0 to পাই। কেন 0 to পাই নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে, কারণ 0 to পাই অবধি এটার অস্তিত্ব আছে, তারপরে কি হচ্ছে রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, ফলে আর বাকি পার্টটা আমার কোনো সিগনিফিকেন্স নেই এখানে সার্কিটের ক্ষেত্রে। তাহলে Vm sin ওমেগা টি ডি ওমেগা টি, ঠিক আছে, Vm sin ওমেগা টি ডি ওমেগা টি। তাহলে আমরা এবার এখানে থেকে কি করতে পারি, এটা থেকে আমরা বুঝতে পারছি যে 1/2 পাই এটার সঙ্গে Vmটা গুণ হয়ে যাবে, বিকজ Vm ইজ কনস্ট্যান্ট। নাও ভেতরের যেটা আছে সেটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে এই Vmটা এখানে চলে এলো, অ্যান্ড দেন সাইন ওমেগা টি ডি ওমেগা টি, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি অ্যাকচুয়ালি পাবো হচ্ছে মাইনাস কস ওমেগা টি। হ্যাঁ, এই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা পাই দাও এখানে 0 to পাই, সুতরাং এখানে লিমিটটা এবার বসাবো। এই লিমিটটা বসানোর পর বেসিক্যালি আমি একবার পাই দিয়ে ভ্যালুটা বসাবো, তারপরে একবার 0 দিয়ে ভ্যালুটা বসাবো। তাহলে আমার Vm/2 পাই, যদি আমি পাই বসাই তাহলে ওমেগা টি এর জায়গায় যদি পাই বসাই তাহলে cos পাই দ্যাট ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে এটা হচ্ছে -1, দেন এটা যদি আমি 0 বসাই তাহলে এটা হবে হচ্ছে এই হয়ে গেল। তাহলে Vm/2 পাই ইন্টু -2, তাহলে হচ্ছে আমার -2 কেটে যাবে, তাহলে হচ্ছে আমার Vm/পাই। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার ইকুয়েশন। আচ্ছা এখানে একটা মাইনাস আসার কথা, কিন্তু মাইনাসটা আসার কথা নয়, মাইনাসটা আসছে মানে আমি কোথাও একটা কিছু ভুল করেছি বেসিক্যালি, হোয়াট এভার। তো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি রেজাল্ট Vm/পাই। ওকে, তো এটা হলো হচ্ছে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ, দিস ইজ অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ হুইচ ইজ অ্যাকচুয়ালি Vm/পাই। নাও আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে এতক্ষণ বলে এসেছি, সেটা হচ্ছে আরএমএস আউটপুট ভোল্টেজ, যেটা সেটার অ্যাকচুয়াল ভ্যালুটা কি। তাহলে আরএমএস আউটপুট ভোল্টেজ
আরএমএস আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে কি হবে, আরএমএস আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে ভ্যালুটা আমরা যেটাকে V0 RMS দিয়ে ডিনোট করতে পারি, দ্যাট ইকুয়াল টু বেসিক্যালি এটা লিখতে পারি আমরা 1/2 পাই ইন্টিগ্রেশন 0 to pi Vm sin ওমেগা টি তার হোল স্কোয়ার অ্যান্ড ডি ওমেগা টি। ওকে, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি করতে পারি, ওয়েল এখান থেকে আমাদের পুরোটাই এর মধ্যেই রাখতে হবে, কোনো উপায় নেই, এখান থেকে কিছু কনস্ট্যান্ট বার করতে পারবো না। আচ্ছা, তো 1/2 পাই। এবার ভেতরের যে পার্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি বলতে পারি, এটা ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে আমি ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, ঠিক আছে, আর যেটা আছে সেটা হচ্ছে ডি ওমেগা টি। এইবার এই ভিএম স্কোয়ার পার্টটা কনস্ট্যান্ট, ফলে এটা আমি রুটের মধ্যেই লিখি, এই ভিএম স্কোয়ার বাই 2 পাই এটা আমি নিয়ে নিলাম এখানে। এবার ভেতরের যে পার্টটা সেটা আমি যদি দেখি সাইন স্কোয়ার ওমেগা টি, এই সাইন স্কোয়ার ওমেগা টি যে পার্টটা এটাকে আমি লিখতে পারি ওয়ান মাইনাস কস 2 ওমেগা টি বাই 2, ঠিক আছে, ডি ওমেগা টি। সেখান থেকে যদি আমি এটাকে সলিউশন করি তাহলে আমি পাবো ভিএম স্কোয়ার বাই 2 পাই, এটা হচ্ছে 1/2 একটা পার্ট পাচ্ছি, আর একটা পাচ্ছি cos স্কোয়ার ওমেগা টি বাই 2, তাহলে 1 যেটা সেটা বেসিক্যালি ওমেগা টি বাই 2 হয়ে যাবে, 1/2 পার্টটা ওমেগা টি বাই 2, অ্যান্ড এই পার্টটা যেটা কিনা cos স্কোয়ার এই cos 2 ওমেগা টি বাই 2, সেই পার্টটা হয়ে যাবে আমার সাইন 2 ওমেগা 2 ওমেগা টি বাই 2। আচ্ছা, নিচে আর একটা 2 থাকছে, তাহলে এটা হবে হচ্ছে বাই 4। আচ্ছা, এবার আমার এতে লিমিটটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে লিমিটটা যদি অ্যাপ্লাই করি তাহলে এটা হবে ভিএম স্কোয়ার 2 পাই, এটা কত হবে, এটা যদি পাই হয় তাহলে এটা পাই বসালে পাই বাই 2 হবে, 0 বসালে 0 বেসিক্যালি, আর এই পার্টটা যদি আমি পাই বসাই তাহলে এটা বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটাকে এবার 0 যদি বসাই এটা 0 হবে, আর এটা যদি মাইনাস মাইনাস প্লাস হচ্ছে এটাও বেসিক্যালি 0 হবে। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার হুইচ অ্যাকচুয়ালি গিভস আস, এটা আমি এদিকে লিখছি, ভিএম স্কোয়ার 2 পাই ইন্টু পাই বাই 2, তাহলে এটা এটা কেটে যাচ্ছে, ইকুয়াল টু ভিএম স্কোয়ার বাই 4 তার রুট ইকুয়াল টু ভিএম বাই 2, তার মানে V0 RMS ইকুয়াল টু ভিএম বাই 2। ওকে, তাহলে এইটা হলো RMS আউটপুট ভোল্টেজ। Now next part, that is average and RMS value of load current। average এবং RMS value of load current যদি আমরা দেখি I0 average, সেটা আমাদের কি হবে আমরা জানি অলরেডি, V0 average বাই R, আর হচ্ছে I0 RMS যদি দেখি সেটা ইকুয়াল টু কি হবে V0 RMS বাই R, এটা তো আমরা অলরেডি জানি।
এবার ঘটনা হচ্ছে যে I0 তো একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তো এই কনস্ট্যান্ট টার্মটার জন্য এই যে ট্রান্সফরমারটা আমার এখানে থাকছে, এই ট্রান্সফরমারটার ওপর তো বেসিক্যালি একটা ডিসি লোড অ্যাপ্লাই হচ্ছে, কারণ I0টা কি হচ্ছে, I0টা কখনো নিচ্ছে কখনো নিচ্ছে না। কারণ যখন আমার এই মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি আমি দেখি আউটপুটটা আমার অলওয়েজ সেম, ইনপুটটা আমার অলওয়েজ সেম থাকছে, কিন্তু আউটপুটের ক্ষেত্রে ওই পার্টটা অ্যাক্টিভ, এই পার্টটা ইনঅ্যাক্টিভ, আবার এই পার্টটা অ্যাক্টিভ, তাহলে কি হচ্ছে কারেন্ট যেটা, কারেন্টটাও তো বেসিক্যালি এই পার্টটা অ্যাক্টিভ, এই পার্টটা ইনঅ্যাক্টিভ, আবার এই পার্টটা অ্যাক্টিভ। এখন ঘটনা হচ্ছে যে আমরা খুব ভালো করে জানি যে এই ট্রান্সফরমারের যে লোডিং সেটা বেসিক্যালি কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। এখন কারেন্টের উপর যে ডিপেন্ডেন্ট সেই কারেন্টের নেচার হয়ে যাচ্ছে ডিসি, তার কারণ ওই যে বললাম যে একবার লোডিং একবার মানে নট ইন লোড। এইবার এই কনস্ট্যান্ট টার্ম থাকার কারণে কি হচ্ছে ট্রান্সফরমারটা ডিসি হ্যান্ডেল করতে হচ্ছে ট্রান্সফরমারটাকে। এর ফলে যেটা হবে ইন টার্ম সেটা হচ্ছে এই কোডটা ম্যাগনেটিক্যালি স্যাচুরেটেড হয়ে যাবে, এর মাঝখানে যে কোডটা থাকবে সেটা ম্যাগনেটিক্যালি স্যাচুরেটেড হয়ে যাবে। তার ফলে যেটা হবে সেটা হচ্ছে প্রচুর হিট জেনারেট হবে এবং এর যে এফিসিয়েন্সিটা আমরা ক্যালকুলেট করেছিলাম তার থেকে এফিসিয়েন্সিটা ডাউন হয়ে যাবে ন্যাচারালি, কারণ হিট যদি জেনারেটেড হয় আর যদি ম্যাগনেটিক স্যাচুরেশন চলে আসে তাহলে ফুল ইউটিলাইজেশন হবে না পাওয়ারটার, মানে অর্থাৎ একটা পিকি টাইপের ওয়েভ ক্রিয়েট হয়ে যাবে। বিএইচ কার্ভটা যদি এইরকমভাবে একটা জায়গাতে সে নি জয়েন্ট পেয়ে যায় তাহলে বেসিক্যালি এই পার্টটা কি হচ্ছে, এই পার্টটার কোনো রকম ম্যাগনেটাইজডই হচ্ছে না, তার ফলে কি হচ্ছে কারেন্টটা মানে বেসিক্যালি আমার যে সাইন ওয়েভটা আসা উচিত ছিল তার বদলে আমার এই রকম একটা কিছু আসছে। সো এইটার কারণে আমাদেরকে এমন একটা কিছু ইউজ করতে হবে যাতে এই ঘটনাটা না ঘটে। তাহলে আমাকে কি করতে হবে, এর ফুল ওয়েভ রেকটিফিকেশন করতে হবে যাতে আমি ঠিকভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি। ঠিক আছে, সেই কারণেই লোকে আবার কোয়েশ্চেন করতে হবে যে হাফ ওয়েভ রেকটিফায়ার দিয়ে তো মশাই আমার চলে যাচ্ছে, তাহলে আমি কেন ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করব? দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস। এক তো কন্টিনিউয়াস সাপ্লাই পাওয়ার জন্য, অর্থাৎ আমি যে জিনিসটাকে নিচ্ছি এখান থেকে সেটা কিন্তু পালসেটিং ডিসি, সেটা কিন্তু কন্টিনিউয়াস ডিসি নয়। এবার এটা আমার যে অ্যাপ্লিকেশনে ইউজ করছি সেই অ্যাপ্লিকেশনের জন্য ক্ষতিকারক হতে পারে। সো সেই কারণে সেইটাকে একটু মোর এফিসিয়েন্ট মানে এরকম একটা জিনিস অন্তত করার জন্য আমরা ফুল ওয়েভ রেকটিফিকেশন করবো। আর সেকেন্ড আর একটা কজ হচ্ছে এই জিনিসটাকে কমানোর জন্য, অর্থাৎ ম্যাগনেটিক স্যাচুরেশনটাকে কমানোর জন্য। ওকে, আচ্ছা, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে এর ফলে যে পাওয়ারটা ডেলিভার্ড হয় তার যদি এক্সপ্রেশনটা আমরা দেখি, পাওয়ার যদি ডেলিভার হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে V0 RMS ইন্টু I0 RMS। ঠিক আছে, যেটাকে আমি যদি লিখি VM স্কোয়ার বাই 4R। ঠিক আছে, এইটা হচ্ছে পাওয়ার ডেলিভার্ডের ফর্মুলা। এছাড়াও আরো অনেক জিনিসপত্র আছে, যেমন হচ্ছে ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর TUF বলি আমরা যেটাকে, সেই ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টরের থেকে যেটা সেটা বার করা যায় ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। তো সেই TUF ইকুয়াল টু আমরা লিখতে পারি VM বাই পাই ইন্টু VM বাই R পাই VM বাই √2 ইন্টু VM বাই 2 ইন্টু R। এটা ইকুয়াল টু কি হতে পারে, এটা ইকুয়াল টু আমরা সলভ করে নিতে পারি। এখানে VM স্কোয়ার আসবে, এখানেও VM স্কোয়ার আসবে, সুতরাং VM কেটে যাচ্ছে, 1 বাই পাই ইন্টু R পাই মানে হচ্ছে 1 বাই R পাই স্কোয়ার ওপরে, আর নিচে থাকছে 1 বাই √2 ইন্টু 1 বাই 2R, তার মানে কি হচ্ছে 1 বাই 2 √2 ইন্টু R। তাহলে ওপরের আর নিচের আর কেটে যাচ্ছে, তাহলে নিচে থাকছে 1 বাই 2 √2 আর ওপরে থাকছে পাই স্কোয়ার 1 বাই পাই স্কোয়ার। তাহলে এটা থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পাই স্কোয়ার বাই 2 √2। তাহলে সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু আমার হবে 0.2865। So this is basically TUF or
ট্রান্সফরমেশন ইউটিলাইজেশন বা ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। ওকে, নেক্সট যেটা আমাদের একটু দেখতে হবে সেটা হচ্ছে যেটা যে ক্রিস্ট ফ্যাক্টর। ক্রিস্ট ফ্যাক্টর কাকে বলে? ক্রিস্ট ফ্যাক্টর বলে হচ্ছে যদি আমার পিক ভ্যালু অফ সোর্স কারেন্ট সেটা যদি আমি ডিনোট করতে পারি আর আরএমএস ভ্যালু অফ সোর্স কারেন্ট যদি ডিনোট করতে পারি, সেই দুটোর মধ্যে যে রেশিও হবে দ্যাট ইজ কল্ড ক্রিস্ট ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে ক্রিস্ট ফ্যাক্টর কি হবে? Im by 2 ইকুয়াল টু 2। তাহলে এটা হচ্ছে আমার ক্রিস্ট ফ্যাক্টর। আর একটা জিনিস হয় যেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর, সেটা হচ্ছে বেসিক্যালি আরএমএস ভ্যালু আর বাই অ্যাভারেজ ভ্যালু এই দুটোকে করলে ভোল্টেজের কি হবে? Vm by 2 আর Vm by পাই ইকুয়াল টু হবে পাই বাই 2। এটা হচ্ছে আমার হবে ফর্ম ফ্যাক্টর। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু মানে আর কি কোয়ান্টিটি যেগুলো আমাদের জানতে হবে ইন কেস অফ আমার সিঙ্গেল ফেজ রেকটিফায়ার্স। এগুলো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এইগুলো জানলেই কিন্তু তবেই আমি কিন্তু কন্ট্রোলড রেকটিফায়ারের ক্ষেত্রে ব্যাপারটা জানতে পারবো। আচ্ছা, এবার আমি যেগুলো বললাম, আমি যেভাবে পড়াই আর কি, তাতে আমি এগুলো সিমুলেট করেও দেখাই যাতে ব্যাপারটা একটু ক্লিয়ার আইডিয়া হয়। তো আমি এই পার্টটা ডিলিট করে দিচ্ছি বিকজ আচ্ছা, তো দিস ইজ আ ভেরি সিম্পল সার্কিট। আমি এখানেতে ওই ট্রান্সফরমার পার্টটা বাদ রেখেছি, কারণ ট্রান্সফরমার পার্টটা আমার থাকে মেনলি স্টেপ ডাউনের জন্য। তো এখানে আমি অলরেডি ভোল্টেজটাকে কম করে রেখেছি, এর যে ভোল্টেজ সেই ইনপুটটাকে আমি অলরেডি কম করে রেখেছি। তো সেই কারণে আমি আর ট্রান্সফরমারটা ইউজ করিনি, সিম্পল হয়ে গেছে সার্কিটটা। তো এইখান থেকে আমি ইনপুটটা দেখতে পাবো এ চ্যানেলে, আর সি চ্যানেলে আমি আউটপুটটা দেখতে পাবো। একটা রেজিস্টিভ লোড 100 ohms এর একটা রেজিস্টার এখানে কানেক্ট করা আছে। তো এটাকে আমরা চালিয়ে দেখবো যে কি আউটপুট পাই। তো এইটা হচ্ছে আমার ইনপুট ওয়েভ ফর্ম। দিস ইনপুট ওয়েভ ফর্ম ইজ ক্লিয়ারলি এ সাইন ওয়েভ, যার নেগেটিভ এবং পজিটিভ দুটো কোঅর্ডিনেটই আছে, কিন্তু এটা হচ্ছে যেটা আউটপুট ওয়েভ ফর্ম। আউটপুট ওয়েভ ফর্মের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনলি পজিটিভ হাফটা ইজ প্রেজেন্ট। এইবার এখানে দেখা যাচ্ছে যে একটা স্লাইট একটা হাইক রয়েছে এখানে বিকজ অফ দ্য ইন্টারনাল, মানে এই যে টোটাল আমার যে সার্কিটটা, সেই সার্কিটটা তো খুব কমপ্লিট সার্কিট নয়। তো এখানে যে ডায়োডটা রয়েছে সেই ডায়োড একটা পাওয়ার ড্রপ ঘটায়, এবং যেহেতু এটা একটা সিলিকন রেকটিফায়ার তো এটার কিছুটা ক্যাপাসিটিভ এফেক্টও রয়েছে। সেই কারণে আমি এইখানে একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছি যেটা কিনা একটা ছোট্ট পিকও তৈরি করছে, অ্যান্ড বাকিটা খুবই নর্মাল। সো দিস ইজ আ সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার using a normal diode. It's not a controlled rectifier, it's using normal diode. ওকে, আশা করি এই ব্যাপারটা বোঝা গেল। নেক্সট আমরা এবার দেখবো সেটা হচ্ছে যে এটা আমরা আর লোডের ক্ষেত্রে দেখলাম। এখানে আমরা দেখব যদি এখানে যদি একটা এল লোড দেওয়া হয় তাহলে কি হবে। অর্থাৎ যদি এখানে একটা ইন্ডাকটিভ রেজিস্টিভ লোডের বদলে যদি আমরা একটা ইন্ডাকটিভ লোড দিই তাহলে বেসিক্যালি কি হবে, কারণ এটাও তোমাদের সিলেবাসের মধ্যে আছে অবভিয়াসলি ইন কেস অফ কন্ট্রোল রেকটিফায়ার। কিন্তু আমি যেমন বললাম যে আগে এটাকে আমরা বুঝবো খানিকটা, তারপরে আমরা কন্ট্রোল রেকটিফায়ারের দিকে যাব। তাহলে এখানে আমরা এখন একটা এল লোড দেব। আচ্ছা, তাহলে এবার আমি একটা ইন্ডাকটিভ লোড এখানে কানেক্ট করে দিয়েছি। এবার এই ইন্ডাকটিভ লোডটার জন্য আমার সার্কিটের আউটপুটে কি চেঞ্জ হচ্ছে সেটা দেখবো। ওকে, সেম সার্কিট আছে, জাস্ট আমি এখানে একটা ইন্ডাকটিভ লোড একটা কানেক্ট করেছি। তাহলে আমরা এটাকে সিমুলেট করে দেখি। এই হচ্ছে আমার ইনপুট, তার এগেইনস্টে এটা হচ্ছে আমার আউটপুট। পরিষ্কার দেখা যাচ্ছে যে আগেরটায় যেমন শুধুমাত্র পজিটিভ পার্টটা ছিল, এখানে কিন্তু তা নেই, এখানে কিন্তু নেগেটিভ পোলারিটিটাও রয়েছে। এটাকে যদি আমি একটু টাইম পিরিয়ডটা বাড়িয়ে দেখি তাহলে দেখব এই যে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করার আছে, এই ওয়েভ ফর্মে যে চেঞ্জটা দেখো এইখান থেকে এই অবধি যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ন্যাচারাল পজিটিভ যেটা আমার যেটা ডায়োড যেটাকে অ্যালাউ করছে বেসিক্যালি, এই ডায়োডটা যেখানে এটাকে অ্যালাউ করছে এই পার্টটাকে। এখন এটার পরে যখন এই নেগেটিভ হাফ সাইকেলটা আসছে, এখান থেকে যে নেগেটিভ হাফ সাইকেলটা শুরু হচ্ছে এই পার্টটায় কি হচ্ছে, এই ডায়োডটা একে অ্যালাউ করছে না,
তার ফলে কি হচ্ছে, এখানে যে ভোল্টেজ যেটা সেটা জিরো হয়ে যাচ্ছে, এখানে ভোল্টেজটা যখন জিরো হয়ে যাচ্ছে তার ফলে কারেন্টটাও তার এগেনস্টে V0 যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আইটাও চেঞ্জ হচ্ছে। এখন এখানে আমার একটা ইন্ডাক্টর কানেক্টেড আছে, নাও ইন্ডাক্টর কিন্তু কখনোই সে যে লাইনে কানেক্টেড আছে সেখানকার কারেন্ট চেঞ্জটাকে মানতে চায় না। সো সে চেষ্টা করে যে কারেন্টটা যেন কনস্ট্যান্ট থাকে। তখন সে কি করছে, তার মধ্যে যে যেটা কিনা অ্যাকচুয়ালি ইন্ডাক্টরটা তো একটা অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর করেছিল, তাহলে সেটাকেও তখন লাইনে ফেরত দিয়ে দিচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি তার ডিরেকশনটা হবে নেগেটিভ, মানে তার যে কারণে মানে যে মানে ভোল্টেজের জন্য যে মানে ভোল্টেজের জন্য তার যে কারেন্টটা তৈরি মানে ফার্স্ট ক্ষেত্রে সে যে এনার্জিটা স্টোর করেছিল, এখন যখন সে ব্যাক করে দেবে তার অপোজিট ডিরেকশনে দেবে। তাই জন্য আমি এখানে যে ভোল্টেজটা এখানে দেখতে পাচ্ছি সেই আউটপুট ভোল্টেজটা কিন্তু অপোজিট ডিরেকশনে। এবং এইখানে একটা দেখা যাচ্ছে যে একটা একটা জোন রয়েছে, যে জোনটা একটা গ্রাফ টাইপ মানে একটা একটা মানে রিপল টাইপের আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা কি, এই জায়গাটা যদি তোমাদের বুঝতে হয়, নর্মাল যখন আমরা ড্র করব তখন কিন্তু আমরা এই জায়গাটা দেবো না। নর্মাল যখন আমরা ড্র করবো তখন আউটপুটে আমরা জাস্ট এটাকে জুড়ে একদম সিম্পলি এরকম একটা ওয়েভফর্ম দেখিয়ে দেবো, কিন্তু অ্যাকচুয়াল কেসে কিন্তু এই জায়গাটা প্রেজেন্ট থাকে না। এই জায়গাটা হচ্ছে, দেখো এই অবধি আসার পর অ্যাকচুয়াল এখানে কি হচ্ছে, এখানে আবার আমি যদি এটাকে 0 0 লাইনটা যদি আমি ফাইন্ড আউট করি তাহলে মোটামুটি এইটা হচ্ছে আমার 0 0 এই 0 ভোল্ট, এখানে একটা জায়গা ছিল না, দিস ইজ 0 ভোল্ট লাইন। তো 0 ভোল্ট লাইন থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো তার আগে মানে যেখান থেকেও আবার আপের দিকে আপের ডিরেকশনে যাচ্ছে সেইখানটার আগে আমরা যদি কার্সারটাকে ভালো করে ফলো করি তাহলে দেখতে পারবো যে তার আগেই কিন্তু যেখান থেকেও আপের দিকে যাচ্ছে তার আগেই কিন্তু এই যে রিপল জোনটা সেটা রয়েছে। অর্থাৎ ইন্ডাক্টরের মধ্যে যে একটা এনার্জি স্টোর ছিল সেটা একটা টাইম পর শেষ হয়ে যাচ্ছে, ওয়েস্টেড আউট হচ্ছে। এবং সেইটা যখন ওয়েস্টেড আউট হচ্ছে, এবার তার সঙ্গে আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে একটা নেগেটিভ পোলারিটির ভোল্টেজ তখন অ্যাক্টিং আছে লাইনেতে ডিউ টু দ্য সোর্স। তার ফলে যেটা হচ্ছে যে এখানে আমার একটা রিপল দেখা যাচ্ছে ডিউ টু দ্য নেগেটিভ পার্ট অ্যান্ড ডিউ টু দ্য ইনফ্লেক্টেড পজিটিভ পার্ট, এখানে একটা রিপল আমরা দেখতে পাচ্ছি। বাট এটা আমরা নর্মাল ড্রয়িং এর সময় এটা কিন্তু আঁকবো না, আমি বারবার বলছি, এটা কিন্তু আমরা কানেক্ট করে দেবো। এখন এই যে অসিলোস্কোপটা এখানে আমরা ইউজ করছি ভার্চুয়াল অসিলোস্কোপটা, এখানে অলরেডি ভোল্টেজটা কি অনলি দেখানো যায়, সেই কারণে আমরা এখানে অনলি দুটো ভোল্টেজকে মানে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজকে প্লট করেছি। এইবার যদি আমাকে আউটপুট কারেন্ট জানতে হয় তাহলে আউটপুট কারেন্টটা কিন্তু আমার এই যে জোনটা, অর্থাৎ যেটা পাই জোন যদি আমরা ধরি তাহলে এটা আমার মোটামুটি পাই জোন আমরা ধরতে পারি, এই দিস পার্ট অর দিস পার্ট মেবি এটা পাই জোন। তাহলে এই পার্টটায় কিন্তু দেখা যাচ্ছে যে আমার ইনপুট যে ভোল্টেজ যেটা সেই ইনপুট মানে পাইটা বেসিক্যালি আমাদের এইখানে ধরা উচিত। তো এই যে ইনপুট ভোল্টেজ যেটা, সেই ইনপুট ভোল্টেজটার জন্য যে কারেন্টটা তৈরি হচ্ছে সেই কারেন্টটা কিন্তু আমার তার সঙ্গে কিন্তু আবার ইন্ডাক্টরের কারেন্টটা কিন্তু অ্যাড আপ হচ্ছে, এবং সেই কারণে ওই পার্টে কিন্তু টোটাল কারেন্ট ইন দ্য সার্কিট ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে, যেটাকে আমরা 2Vm/ωL দিয়ে ডিনোট করব, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এই পার্টটায় কিন্তু কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম ইন দ্য সার্কিট। সো দিস ইজ বেসিক্যালি অ্যান হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজিং আ নর্মাল ডায়োড, যেখানে আমার লোডটা হচ্ছে ইন্ডাকটিভ ইন নেচার। আশা করি এটা বোঝা গেল। এবার এটার ইকুয়েশনগুলো আমরা দেখব। আচ্ছা, আগে আমি ছবিটা যেটা এটা তো আশা করি সার্কিটটা আঁকার দরকার নেই, অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি। তো এটার যেটা ওয়েভ ফর্মটা যেটা আমি বলছিলাম এঁকে দেওয়াটাই বেটার, কারণ এঁকে না দিলে এটা নিয়ে কনফিউশন হবে। ওকে, নাও সো এই তিনটে আমি একটাকে বেসিক্যালি সোর্স ভোল্টেজ, এইটা আমার আউটপুট ভোল্টেজ অ্যান্ড এটা হচ্ছে আমার আউটপুট কারেন্ট। তো এই তিনটেকে যদি আমি প্লট করি তো সোর্স ভোল্টেজটা বেসিক্যালি এইরকম, এটা আমি জানি।
আউটপুটটাও কিন্তু এখানেতে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আউটপুটটা এরকম গিয়ে এই জায়গাটা এসে একটু এরকম, বাট আমরা আউটপুটটাও এখানেতে কিন্তু নর্মালি সোর্স ভোল্টেজের মতোই ড্র করব জেনারেল কনভেনশন অনুযায়ী। তাহলে আউটপুটটাও এরকম, বাট ইন কেস অফ দ্য আউটপুট কারেন্টটা যদি আমি দেখি সেটা কিন্তু আমাদেরকে এইভাবে ড্র করতে হবে। অর্থাৎ এই পার্টটায় কিন্তু ম্যাক্স কারেন্ট এখানেতে আমরা সার্কিটে অবজার্ভ করব। আচ্ছা, এইখানটা এরকম হবে না, এই জায়গাটা একটু আলাদা হবে, এটা এই রকমই হবে এই। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমার, আবার এখানে একটু ভুল করলাম, এটা তো আবার গিয়ে যখন এটা 2 পাইতে হয়েছে আবার 4 পাইতে গিয়ে ম্যাক্স হবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমার আউটপুট কারেন্টের ওয়েভফর্ম। ওকে, সো দিস আর দ্য ওয়েভফর্মস ফর এল টাইপ লোড। ঠিক আছে, মানে ইন্ডাকটিভ টাইপ অফ লোড। এবার যেটা আমায় দেখতে হবে সেটা হচ্ছে যে এই এল টাইপ লোডের জন্য ফর্মুলেশনটা কিরকম হবে। সো V0 এখানেতে কি হচ্ছে, আমরা অলরেডি জানি যে এটা আমাদের ইন্ডাকটিভ যে কোনো একটা লোড যদি কানেক্টেড থাকে তার ক্ষেত্রে আমার এই ফর্মটা আসবে। আর সোর্স ভোল্টেজ কি হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার নর্মাল এক্সপ্রেশন। এবার এর থেকে I0 আমি কি করে আনবো, ওকে, এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, প্লাস একটা কিছু একটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে যখন আমার টাইমটা 0, অর্থাৎ when t equal to 0, তখন আমি I0 এর ভ্যালু কত পাচ্ছি, নর্মালি 0। অ্যাকচুয়ালি এই ওয়েভ ফর্মটা ঠিক করে আঁকতে পারলেই বাকিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে I0 ইকুয়াল টু যদি 0 হয় মানে এই পার্টটা আমার 0, এই টোটাল পার্টটা যেটা, এই টোটাল পার্টটা আমার 0, তার মানে ওকে। তাহলে আমার যে অ্যামাউন্টটা বাকি থাকছে সেই অ্যামাউন্টটা কি, তাহলে এই সিটা হচ্ছে সেই অ্যামাউন্টটা, অর্থাৎ সি ইকুয়াল টু আমি লিখতে পারি যে ভিএম ওমেগা এল। ঠিক আছে, তো এইটা বেসিক্যালি যদি মানে অ্যাকচুয়ালি কস ওমেগা টি এর পার্টটা 0 হবে, 1 হবে কস ওমেগা টি, তাহলে এটা মাইনাস ভিএম ওমেগা এল হবে। তাহলে সি ইকুয়াল টু 0, মানে সি ইকুয়াল টু যদি ভিএম বাই ওমেগা এল হয় তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে আমার পুরোটা। সো আমি বলতে পারি যখন টি টাইম ইকুয়াল টু 0 তার মানে তখন সি এর ভ্যালুটা হবে ভিএম বাই ওমেগা এল। ওকে, তাহলে I0 ইকুয়াল টু তখন আমি কিভাবে লিখতে পারি, ভিএম বাই ওমেগা এল। এবার সেটাকে আমি রিরাইট করলে আমি এখান থেকে বেসিক্যালি সি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমি এখানেতে এটাকে কমপ্লিট করতে পারি এরকম ভাবে cos ওমেগা টি। ঠিক আছে, এবার এটা যখন আমি পেয়ে যাচ্ছি আর কি, তখন আমরা এটা বলতে পারি যে এই সময়টার জন্য V0 ইকুয়াল টু Vs, তার মানে L di 0 dt ইকুয়াল টু Vm sin ওমেগা টি। তার মানে V0 মানে যেটা অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ যেটা আমার, সেটাও 0। আচ্ছা, এবার আমি দেখবো হচ্ছে ম্যাক্স কারেন্ট, মানে এইখানে যেটা হচ্ছে I max, সেই I0 ম্যাক্সটা কত। ওকে,
এবার এইখান থেকে আমার ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কখন আসতে পারে, যখন cos ওমেগা টি ইকুয়াল টু -1 হবে তখন আমার ম্যাক্সিমাম ভ্যালু আসতে পারে। ঠিক আছে, তার কারণ -1 হলে 1 + 1 2 হয়ে যাবে, তাহলে 2 Vm/ওমেগা L আসবে, তাহলে সেটাই এই ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা I0 অ্যাভারেজটাও দেখতে পারি 1/2 পাই 0 টু 2 পাই, এটা আমার লিমিট। তাহলে Vm/ওমেগা L 1 মাইনাস cos ওমেগা টি ডি ওমেগা টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যেটা পাবো আর কি, যদি আমি দেখি বাকি ইকুয়েশনটার দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে এখান থেকে আমি যেটা পেতে পারি সেটা আমি এটাকে 1/2 অফ I max বলতে পারি, I0 max বলতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার ইকুয়েশন। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমার এখানেতে বলা হলো না, সেটা আমার বলে দিই এর মধ্যেই, সেটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট ইকুয়েশন which is I0 RMS. Now I0 RMS equal to, এটা একটু RMS ভ্যালুটা আমাকে লিখতে হবে, মানে এইখানে আমি যেটা লিখেছি সেটা জাস্ট RMS ভ্যালুটা 1/2 পাই 0 to 2 পাই Vm/ওমেগা L 1 মাইনাস cos ওমেগা টি এর হোল স্কয়ার, টোটালটার হোল স্কয়ার বেসিক্যালি, ডি ওমেগা টি। ওকে, তাহলে এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এটা ইকুয়াল টু আমি লিখতে পারি 1/2 পাই, এটা বেসিক্যালি Vm/ওমেগা L স্কয়ার হয়ে যাবে, আর 3 পাই হবে এখানেতে একটা। সো এটা ইকুয়াল টু, আরো সিম্পলিফাই করলে আমার লেখা যেতে পারে 3/2 Vm/ওমেগা L, দ্যাট ইকুয়াল টু √3/2, পুরোটা বেসিক্যালি √3/2। এটা কি বেসিক্যালি I0 অ্যাভারেজ। ওকে, তাহলে এই হচ্ছে আমার এক্সপ্রেশনস ফর এল লোড। তো এই এত কিছু তোমাদের হয়তো দরকার নাও থাকতে পারে, বাট আমি জাস্ট আইডিয়াটা দিয়ে রাখছি, জাস্ট টু মেক ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য টোটাল থিং। এইবার তোমাদের যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা দ্যাট ইজ RL লোড। ঠিক আছে, সি লোডটা যেহেতু নেই সিলেবাসে আমি আলোচনা করছি না, বাট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি RL লোড। RL লোডের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে, RL লোডের ক্ষেত্রে আমার একই সার্কিটে একটা রেজিস্টার থাকবে, একটা ইন্ডাক্টর থাকবে। তার মানে সেখানে আমি যদি দেখি, সেখানে আমি এই পার্টটা হচ্ছে আমার RL লোড থাকবে, তার মানে এইখানে কিন্তু আমার দুটো ভোল্টেজ আমি এখানেতে কনসিডার করতে হবে, একটা VR, একটা হচ্ছে VL। ওকে, তাহলে এই টোটালটা নিয়ে কিন্তু আমার V0, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে হবে, এই টোটালটা নিয়ে কিন্তু V0, শুধু একটার এগেইনস্টে কিন্তু আমার ক্যালকুলেট করলে হবে না। সো এইটা হচ্ছে আমার RL লোড। ঠিক আছে, তো এবার এই RL লোডের ক্ষেত্রে যেটা আমার মানে বুঝতেই পারা যাচ্ছে যে এখানে R এর জন্য একটা ইনপুট ভোল্টেজ হবে, L এর জন্য একটা ইনপুট ভোল্টেজ হবে, তার আউটপুট ভোল্টেজ হবে, তার যে কম্বিনেশন সেটা বেসিক্যালি আমি পাবো। ওকে, সেটার যে কম্বিনেশনটা, তার মধ্যে আমার একটা ব্যাপার আছে মাথায় রাখার মতো, সেটা হচ্ছে যে এলটা, সেটা কিন্তু যখন আমার এই পার্টটা মানে রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এই কানেকশনটা থাকছে, এই পার্টটা যখন রিভার্স বায়াস হয়ে যাচ্ছে তখন তো এইদিকে কোনো সোর্স ভোল্টেজ নেই, তখন এই ইন্ডাক্টরটা বেসিক্যালি এই সার্কিটটাকে লোডিং করবে, ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জিটা স্টোরড আছে সেই পার্টটাকে রিলিজ করে দিই, সেটা কিন্তু এই রেজিস্টারটাকেও লোডিং করবে। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এর বেসিক্যালি যেটা, যদি ওয়েব ফর্মটা আমি আগে দেখাই, তাহলে এর ওয়েব ফর্মটা বেসিক্যালি এই রকম হবে। এর যদি আমি ওয়েব ফর্মগুলো দেখি,
তাহলে এইটা হচ্ছে আমার সোর্স, বেসিক্যালি এটা সোর্স। এখানে আমি I0টাকে দেখাচ্ছি কারণ I0টা এখানে কাছাকাছি দেখাটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি V0 দেখাচ্ছি অ্যান্ড দিস ইজ VD, যেমন আমরা প্রথমবারে যেটা দেখিয়েছিলাম সেই একই রকম ভাবে ওই ফর্মগুলোকে আমরা দেখাবো। তো দেখা যাচ্ছে যে VS যেটা, VS এর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে দুটো সোর্স হিসেবে আমায় কনসিডার করতে হবে। এক হচ্ছে আমার এদিকে যে সোর্সটা আছে সেই সোর্সটা, আর এক হচ্ছে এ যখন অ্যাক্টিভ হয়ে গিয়ে সোর্স হিসেবে কাজ করবে, অর্থাৎ এ যখন সার্কিটে কারেন্ট ফিট করবে সেই পার্টটা। তাই জন্য আমরা একটা জিনিস এখানে দেখবো, এইটা তো আমার সোর্স, যেটা সোর্স ওয়েভ ফর্ম, এইটা আমার সোর্স ওয়েভ ফর্ম। এটা বাদ দিয়েও কিন্তু আর একটা পার্ট আছে, যে পার্টটা বেসিক্যালি আমার হবে ডিউ টু দিস ইন্ডাকটেন্স, যখন কিনা আমার সার্কিটটা অফ হয়ে যাচ্ছে তখন, বা এটা রিভার্স পোলারিটিতে যাচ্ছে তখন কিন্তু আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই ধরনের একটা কিন্তু ওয়েভ আমরা দেখতে পাবো। সেটা অলওয়েজ কন্টিনিউয়াস হবে না, কিন্তু জিনিসটা থাকবে সার্কিটে, মানে এইরকম একটা কিন্তু ঘটনা আমরা দেখতে পাবো, এবং সেটার অ্যাক্টিং মানে যেটা অ্যাক্টিভ জোন অফ দ্যাট, সেটা কিন্তু এই পার্টটা হবে। এই পার্টগুলো কিন্তু অ্যাক্টিভ জোন, অ্যান্ড এই পার্টটা অবভিয়াসলি এটা আমি আর দেখাচ্ছি না। তো এই পার্টগুলো বেসিক্যালি কিন্তু আমাকে কনসিডার করতে হবে। তো এটার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কারেন্টটা কিন্তু বেসিক্যালি এফেক্টেড হচ্ছে, অ্যান্ড কারেন্টটা যেহেতু এই ভোল্টেজটা কিসের জন্য, কারেন্টের জন্য, অবভিয়াসলি তাহলে কারেন্টটাও ঠিক এটাকে ফলো করেই হবে। অ্যান্ড এটার জন্য রেসপন্সিবল কে, এর জন্য রেসপন্সিবল হচ্ছে ইন্ডাক্টরটা। সো কারেন্টটা আমার এইরকম একটা কিছু আমরা দেখতে পাবো ওয়েভফর্ম, ঠিক আছে। আর যদি আমরা দেখি যে আউটপুট ভোল্টেজটার ক্ষেত্রে কি হবে, একটা নর্মাল পজিটিভ কোয়ান্টিটির একটা ভোল্টেজ আমরা দেখতে পাবো এইখান থেকে এই অবধি। দেন যেটা হবে, এটা আমার একটু আঁকতে ভুল হয়ে গেল, এটা বেসিক্যালি এরকম দেখতে পাবো। দেন এই পার্টটা হবে ডিউ টু দ্য ইন্ডাকটেন্স। এগেন এখান থেকে আমার পজিটিভ গ্রেডিয়েন্ট শুরু হবে, আবার গিয়ে এইখানটাতে গিয়ে এই পার্টটা হবে ডিউ টু দ্য ইন্ডাকটেন্স। সো দিস উইল বি মাই আউটপুট ভোল্টেজ ওয়েভফর্ম। নাও ভিডি কি, অবভিয়াসলি ভিডিটা বোঝা যাচ্ছে যে ভিডিটা হবে আমার এইটাকে বাদ দিয়ে দিলে বাকি সাইন ওয়েভের যে পার্টটা পড়ে থাকে নেগেটিভ ডিরেকশনে, সেটা হচ্ছে আমার ভিডি, এরকম এখান থেকে আর একটা এরকম। সো দিস ইজ ভিডি। এবার যেটা ইম্পর্টেন্ট পার্ট, এই যে যেটাকে আমি আলাদা করে মার্ক করেছি, এটাই কিন্তু আমার অ্যাকচুয়াল ভিএস, এই পার্টটাই কিন্তু আমার অ্যাকচুয়াল ভিএস। অ্যান্ড মানে যেটা আমি ওপরে রেড মার্কটাকে দেখাচ্ছি আর কি, একটু আমার মার্কিংটা ভুল হয়ে গেল, এইটা কিন্তু আমার অ্যাকচুয়াল ভিএস। অ্যান্ড এই যেটা আছে আমার, এই যেটা আমি অরেঞ্জ দিয়ে দেখিয়েছি, এটা কিন্তু আমার রিঅ্যাক্টিভ যেটা, অর্থাৎ এটা ভিআর। ওকে, সো দিস টু আর দ্য টু কোয়ান্টিটিস অফ দিস ওয়েভফর্ম। এইবার আরেকটা যেটা, সেটা হচ্ছে যেটা অ্যাক্টিভ পার্ট, যেটা আমি ইয়েলো দিয়ে দেখিয়েছি। নাও দিস ইজ বেসিক্যালি ভিএল ডিউ টু দ্য ইন্ডাকটেন্স। এবার এই ভিএল ইকুয়াল টু কি হবে, ভিএল হবে ভিএস মাইনাস ভিআর। বোঝাই যাচ্ছে এই যে ভিএস থেকে ভিআরটা মাইনাস করেছি, তখন আমি যেটা পেয়েছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভিএল। সো দিস ইজ ভিএস মাইনাস ভিআর। এটাও বেসিক্যালি ভিআর এরই পার্ট, ঠিক আছে, এটাকে আলাদা করে আমি মার্ক করলাম না। তো এগেন এদিকেও সেম ব্যাপার, ঠিক আছে। এর এগেনস্টে যে এরিয়াটা আছে সেটাই বেসিক্যালি আমি ভিএল, মানে এই টোটাল যে যতটা ইয়েলো দিয়ে আমি মার্ক করেছি, দিস ইজ বেসিক্যালি ভিএল। ওকে, নাও এই যে এই I0টা কিন্তু IS এর সঙ্গে সমান, ঠিক আছে। I0 ইজ কমপ্লিটলি সিমিলার টু IS। এইবার এইখানটায় যদি আমি একটা অন্য কালার দিয়ে বেসিক্যালি এটাকে মার্ক করি, ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে এই পার্টটা, আমার যদিও ছবিটা ঠিকঠাক হয়নি, বাট স্টিল আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে এই পার্টটা, আর নেক্সট আর একটা এই যে এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি। আমি আবার বলছি ছবিটা একটু আমার গন্ডগোল হয়েছে, সরি ফর দ্যাট, বাট মোটামুটি আশা করি বোঝা যাবে আমি কি বলতে চাইছি।
এই পার্টটা অ্যাকচুয়ালি এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, আমার আঁকাটায় যেহেতু গন্ডগোল হয়েছে এটা এইখানে চলে এসছে, এটা এখানে অ্যাকচুয়ালি হবে না, এটা এর মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। এই জন্য আমি বলি যে ছবিটা আগে ঠিকঠাক এঁকে নিতে পারলে সুবিধা হয়। এটা বেসিক্যালি এইখান থেকে হবে, যেহেতু এটা এই, অ্যান্ড ইট শুড এন্ড হিয়ার, নাও ইট ইজ ওকে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে তিনটে আলাদা আলাদা আমার টাইমিং জোন কিন্তু আমি দেখতে পাচ্ছি। এইটাকে আমি গামা দিয়ে জেনারেলি ডিনোট করব, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি বোঝানোর জন্য। এইটাকে বেসিক্যালি আমি গামা দিয়ে ডিনোট করব, ওকে। ইন কেস অফ ভোল্টেজ আমি এটাকে বিটা দিয়ে ডিনোট করব, ওকে। অ্যান্ড এটা যেহেতু আমার ভিডি, তাই এটাকে আমি ডি দিয়ে ডিনোট করছি, একই ব্যাপার পুরোটা, ঠিক আছে। এদিকে অবভিয়াসলি আমার ওমেগা টি, এটা আর নতুন করে বলার কিছু নেই। সো দিস ইজ দ্য ওয়েভ ফর্ম ফর আরএল লোড, ঠিক আছে। তো আরএল লোডের ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই পার্টটা হচ্ছে ডিউ টু দিস রিলিজিং অফ ইটস এনার্জি টু দ্য সার্কিট। এইবার আমাকে এর যে মানে যে আমার ইকুয়েশনস গুলো সেগুলো যদি দেখে নিতে হয়, তাহলে এর ক্ষেত্রে আমার কি হবে, আমি আর খুব বেশি ইকুয়েশনস লিখছি না একটাই কারণে, কারণ এখান থেকে আগের গুলো যদি কেউ নোট করে থাকো তাহলে সেখান থেকে এটা ক্ল্যারিফাই হয়ে যাবে। V0 অ্যাভারেজ যেটা আছে আমার, দ্যাট ইকুয়াল টু 1/2 পাই, কোনখান থেকে কোন পর্যন্ত দেখো, খুব ভালো করে দেখো টাইমটা এখানেতে যেটা আমার ডিনোট করা আছে সেই জায়গাটা থেকে দেখো, 0/ইন্টিগ্রেশন 0 টু বিটা, 0 টু বিটা মানে এই পার্টটা বেসিক্যালি 0 টু বিটা Vm sin ওমেগা টি ডি ওমেগা টি, ওকে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, Vm/2 পাই 1 মাইনাস cos বিটা, ওকে। আমি এটাকে সিম্পলিফাই করলাম না, তোমরা নিজেরা করে নিও। তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ লোড কারেন্টটা কি লিখতে পারি আমরা, I0 ইকুয়াল টু, অবভিয়াসলি I0 ইকুয়াল টু আমরা লিখতে পারি I0 অ্যাভারেজ, বেসিক্যালি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি V0 অ্যাভারেজ বাই R, ওকে। সো দিস ইজ দ্য বেস ইকুয়েশনস অফ RL লোড, ঠিক আছে। এইটাকে আমি যদি আরো সিম্পলিফাই করে বোঝাই আর কি, যে দেখো এখানে তো I0 যেটা আছে সেটা কিন্তু সোর্স ভোল্টেজটা নেগেটিভ হয়ে যাওয়ার পরেও ইন্ডাকটেন্সের জন্য ফ্লো করছে। এবার যখন ওমেগা টি ইকুয়াল টু বিটা, তখন কিন্তু I0টা ডিকে করে যাচ্ছে, মানে বেসিক্যালি দেখো যখন বিটায় রিচ করে গেছে তখন এটা কিন্তু এই যে এখান থেকে এই যে ড্রপটা দেখতে পাচ্ছ, এই ড্রপটা হয়ে গেল, মানে ডিকে করে গেল, কত হয়ে গেল, ডিকে করে জিরোতে চলে গেল বেসিক্যালি, ঠিক আছে। ডিউ টু দিস এই যে এখানে এটা V0, তার এগেইনস্টে যে I0টা আছে সেটা দেখো ডিকে করে কোথায় চলে গেল, জিরোতে চলে এলো, ওকে। এইবার যতক্ষণ না A আর B দুটো এরিয়া যেগুলো আছে, মানে আমার বেসিক্যালি এইটাকে যদি এরিয়া A ধরি, মানে এইটাকে যদি এরিয়া A ধরি আর এইটাকে যদি এরিয়া B ধরি, তাহলে এই দুটো এরিয়া যতক্ষণ না ইকুয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ততক্ষণ কিন্তু I0 কারেন্টটা ফ্লো করছে। ভালো করে লক্ষ্য করে দেখলে I0 জায়গাটা দেখতে পাবে, ঠিক আছে। মানে এরিয়া এটা যদি মানে VS যদি মানে এরিয়া এটা কখন প্রডিউস হচ্ছে, যে VS যখন VR এর থেকে বেশি হচ্ছে তখন এরিয়া এটা প্রডিউস হচ্ছে, কারণ VS মাইনাস VR করে আমরা এরিয়া এটা বার করছি। এগেন যেটা এরিয়া B সেটা কখন প্রডিউস হচ্ছে, যখন VS টা VR এর থেকে কম, তখন এরিয়া B টা প্রডিউস হচ্ছে, ঠিক আছে। মানে যখন এলটা যখন এনার্জি মানে ইন্ডাক্টরটা যখন এনার্জি রিলিজ করছে তখন এই এরিয়াটা প্রডিউস হচ্ছে। তো এই দুটো এরিয়া যখন সমান হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমার কারেন্টটা ফ্লো করছে সার্কিটে, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মার্কার। এবার দেখো ওমেগা টি ইকুয়াল টু যখন বিটা, মানে এই পার্টটায় যখন আমি পৌঁছে গেছি, এই পার্টটায় যখন ওমেগা টি ইকুয়াল টু বিটা, তখন কিন্তু VL ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, VR ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এর এগেইনস্টেও কিছু মানে ভোল্টেজ আমি দেখতে পাচ্ছি না, এর এগেইনস্টেও কোনো ভোল্টেজ অ্যাক্টিং নেই, ঠিক আছে। তখন বেসিক্যালি এই যে ডায়োডের এগেইনস্টে যেটা রিভার্স ভোল্টেজ VD সেটা একমাত্র আমার ফ্লো করছে,
ঠিক আছে, সেটা কোথায় ফ্লো করছে? অবভিয়াসলি ব্লকিং মোডে। সেই জন্য আমি এখানে ভিডি তে দেখো সেই পার্টটা থেকে আমি কিন্তু এই ডায়োড ভোল্টেজটাকে আমি দেখিয়েছি। এবার দেখো এখানে বিটা আর গামা দুটো বেসিক্যালি একই জিনিস। এগুলো কি, এগুলো যদি আরেকটু তোমরা নিজেরা একটু পড়াশোনা করে নাও তাহলে একটা টার্ম চেষ্টা করবে জানতে, দ্যাট ইজ কল্ড কন্ডাকশন অ্যাঙ্গেল। ডায়োডের কন্ডাকশন অ্যাঙ্গেল, এইগুলোই হচ্ছে এই বিটা আর গামা, গামা আর বিটা, এগুলো হচ্ছে ডায়োডের কন্ডাকশন অ্যাঙ্গেল। তোমরা নিজেরা একটুখানি এটা পড়ে নিলে হোয়াট ইজ কন্ডাকশন অ্যাঙ্গেল তোমরা জেনে যাবে। আশা করি ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স একটু পড়ে দেখবে, জেনে যাবে। সো দিস ইজ বেসিক্যালি দ্য অ্যাক্টিং অফ RL লোড অন সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজিং আ ডায়োড। তো আমি সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারটা একবার একটু দেখে নিই অ্যাক্টিং কিরকম ভাবে হয়, মানে আমরা সিমুলেট করে দেখে নেবো, ঠিক আছে? কারণ এটার পরেই কিন্তু আমরা এসিআর পার্টে যাব, ঠিক আছে? এরপরেই আমরা একমাত্র এসিআর পার্টে যাব, ঠিক আছে? আরেকটা জিনিস দেখিয়ে রাখলে ভালো হতো, ফ্রি হুইলিং ডায়োড। ঠিক আছে, এটা আগে দেখিয়ে নিই, তারপরে আমি ফ্রি হুইলিং ডায়োডের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা সিমুলেশনটা দেখে নিই। এখানে আমার একটা ইন্ডাকটেন্স এল রয়েছে, আমি জাস্ট এর সঙ্গে একটা রেজিস্টার জুড়ে দেবো। তার আগে একবার আমি দেখে নিই যে ইন্ডাকটেন্সের জন্য এর ওয়েভফর্মটা কেমন দেখতে ছিল। আমি জাস্ট আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা ছিল আমার ডিউ টু দ্য ইন্ডাকটেন্স ওয়েভফর্ম, ঠিক আছে? আর তোমাদের রেজিস্ট্যান্সটা নিশ্চয়ই মনে আছে, এরকম গ্যাপ দিয়ে দিয়ে যেটা ছিল সেটা। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা রেজিস্টার জুড়বো ইন সিরিজ উইথ দ্য ইন্ডাক্টর। তো আমরা এখন এটাতে একটা ইন্ডাক্টরের সঙ্গে সঙ্গে একটা রেজিস্টারও কানেক্ট করে দিয়েছি। এখন এইটার যে আউটপুট ওয়েভফর্মটা সেটা আমরা দেখবো। তবে আমি আবার বলে দিই, যেটা বারবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যখন অসিলোস্কোপ ইউজ করে দেখছি তখন কিন্তু আমরা অনলি ভোল্টেজটাকে দেখতে পাচ্ছি, কারেন্টটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং অনলি আমরা কোন দুটো জিনিস দেখতে পারবো, একটা হচ্ছে ভিএস আর একটা দেখতে পাবো ভি0। তাহলে ভিএস আর ভি0 পরস্পর কিরকম আমরা দেখতে পাবো সেটা, তাহলে সেটা আমরা চালিয়ে দেখি। ওকে, এটা হচ্ছে আমার ভিএস, তার এগেইনস্টে এটা হচ্ছে ভি0। পরিষ্কার দেখো যে এইখানে এই যে একটা নেগেটিভ কোয়ান্টিটির দিকে একটা যে কারেন্টের যে মানে ভোল্টেজটার যে টার্ন নেওয়া, সেটা কিন্তু আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, যেমন আমাদের এক্সপেক্টেড ছিল ইন সার্কিট। সার্কিটটা যদি আমরা আবার দেখি তাহলে দেখো এই যে ভি0 যেটা মানে আউটপুট ভোল্টেজ, সেটাতে দেখো যে এই যে এই টার্নটা যেটা, সেটা কিন্তু একদম ক্লিয়ারলি এখানেও সিন। এবার তোমাদের এই কোয়েশ্চেন আসতে পারে এখানে এই রিপলটা কি। আমি বারবার বলছি ইগনোর দিস, বিকজ দিস ইজ ডিউ টু দ্য ডিফারেন্ট ক্যাপাসিটি ব্যান্ড, আরও যে অন্যান্য যেগুলো আর কি চেঞ্জেস আছে সেই মানে আর কি জিনিসগুলোর জন্য এখানেতে এই জিনিসটা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ ইট ইজ একটা জাস্ট স্ট্রেট লাইনের মতো এটাকে ভেবে নাও, এখানটা একটা স্ট্রেট লাইন ভেবে নাও, তাহলে অ্যাকচুয়ালি যেটা পাবে সেটা হচ্ছে একদম সেম টু সেম এই সার্কিটটা। সো দিস ইজ হাউ the RL load acts upon the inductive the half wave single phase rectifier ডায়োড দিয়ে তৈরি করলে, মানে আনকন্ট্রোলড রেকটিফায়ার। আমি বারবার বলছি তোমাদের কিন্তু আনকন্ট্রোলড নেই, কন্ট্রোলড রয়েছে। তো সেক্ষেত্রে এটা একটু বুঝে নিলে এরপর কন্ট্রোলটা বোঝানো একদম সিম্পল ব্যাপার, সেটার ক্ষেত্রে আমাকে এত ইকুয়েশন হয়তো বোঝাতে হবে না। ওকে, সো এবার আমি কি করব, আমি এখানে আরেকটা জিনিস যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে দেখো আমি যদি চাই যে এই এখানে আপাতত আমার এখানে কোনো ট্রান্সফরমার দেখানো নেই, কিন্তু এখানে অ্যাকচুয়ালি তো আমার একটা ট্রান্সফরমার দেখানো উচিত ছিল। মানে আমি বলতে চাইছি যে আমার এই পার্টটা আমি একটুখানি ডিলিট করে দিচ্ছি। তো আমার এই যে এইটার এদিকে তো আমার বেসিক্যালি একটা ট্রান্সফরমার দেখানোর কথা ছিল। ট্রান্সফরমারে ধরো সেকেন্ডারিটা দেখানোর কথা ছিল, এই এটা প্রাইমারি, এই হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারির এদিক থেকে গিয়ে আমার এখানে যে ডায়োডটা আছে, এইদিকে রেজিস্টার, এই ইন্ডাক্টর, এই আমার সার্কিট, এটা হওয়া উচিত ছিল। এখন দেখো মুশকিলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন এই ইন্ডাক্টরটা রিভার্সে যখন ভোল্টেজটাকে অ্যাপ্লাই করছে, মানে যখন এনার্জিটা রিলিজ করছে, সেটা কিন্তু বেসিক্যালি একেও লোডিং করছে, এই ইন্ডাক্টরটাকেও লোডিং করছে। মানে এটা তো বেসিক্যালি একটা ইন্ডাক্টর, মানে এটা একটা ট্রান্সফরমারের কয়েল, মানে কি সেটা একটা ইন্ডাক্টর, তো সেটাকেও লোডিং করছে। এইটার ফলে আমার যেটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে যে এর এফেক্টটা কিন্তু
এই যে আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু আমার ভি জিরোটাকেও কিন্তু আমার মানে ভি জিরোটাকে তো এফেক্ট করেই, বা তার সঙ্গে কিন্তু এই যে আই জিরো ইকুয়াল টু আইএস, অর্থাৎ এইখানকার কারেন্টটাকেও কিন্তু আমায় এফেক্ট করে দিচ্ছে, অর্থাৎ সোর্স কারেন্টটাকেও কিন্তু এফেক্ট করে দিচ্ছে। তার ফলে ওই ট্রান্সফরমারের ক্ষেত্রে এক্সট্রা লোডিং হবে, এবং যেটা কিন্তু একবারেই আমার সার্কিটের জন্য বেনিফিশিয়াল নয়। তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফ্রি হুইলিং ডায়োড বলে একটা কনসেপ্ট ইউজ করব। ফ্রি হুইলিং ডায়োড মানে কি? ফ্রি হুইলিং ডায়োড মানে আমরা জেনারেলি দেখেছি একটা মোটর যদি একটা দেখি, তাহলে সেই মোটরটার ক্ষেত্রে কি হয়, যখন মোটরের আমরা সুইচটা অফ করে দিই তখন কি ইনস্ট্যান্টলি মোটরটা থেমে যায়? যায় না, খানিকক্ষণ ঘুরে তারপর থামে, এবং সেই ঘোড়াটা পুরো আনকন্ট্রোলড ফ্রিলিও ঘুরতে পারে। দ্যাট ইজ কল্ড ফ্রি হুইলিং। কেন এটা করা হয়? তার কারণ যদি একটা যে কোনো একটা জিনিস, যদি মেকানিক্যাল জিনিসের ক্ষেত্রে আমি উদাহরণটা দিই, যখন ঘুরছে তখন তার যে টর্ক, সেই টর্কের একটা কোয়ান্টিটি কি হয়, সেই টর্কের একটা কোয়ান্টিটি ওই যে শ্যাফটটা, সেই শ্যাফটের মধ্যে স্টোরড হয়, মেকানিক্যাল এনার্জিটাই মানে এনার্জি হিসেবে স্টোরড হয়। তো সেটাকে যদি হুট করে আমাকে বন্ধ করে দিতে হয়, স্টপ করে দিতে হয়, তাহলে তার জন্য সেই যে স্টোরড এনার্জিটা, সেটা আমার যে জিনিসটাকে ওকে রেজিস্ট করছে, যে জিনিসটা ওকে পুরো থামিয়ে দিতে চাইছে পুরো একবারে, সেটার ওপর একটা রিভার্স লোডিং ক্রিয়েট করে। সেটা যদি ইলেকট্রিক্যাল লোডিং হয় তাহলে একটা হাই সার্জ ক্রিয়েট হবে, যদি মেকানিক্যাল লোডিং হয় একটা ব্রেকের মাধ্যমে, তাহলে সেই ব্রেকটাকে কিন্তু হাইলিও ইম্প্যাক্ট করবে। সেই জন্য কিন্তু ওটাকে একটা জাইরেট করে, অর্থাৎ মানে একটা ফ্রিলি ওটাকে ঘুরে ওই এনার্জিটাও নষ্ট করতে দেয়। আমাদের বাড়ির ফ্যানের ক্ষেত্রেই দেখো, সুইচ যখন অফ করো, অফ করার পরেও কিন্তু ফ্যানটা বেশ খানিকক্ষণ ঘোরে, বিকজ তার মধ্যে যে স্টোরড মেকানিক্যাল এনার্জি সেটা যতক্ষণ না পুরোপুরি খরচা হয় ততক্ষণ কিন্তু ওই ঘোড়াটা চলতে থাকে। তো এই জিনিসটাকে বলা হয় ফ্রি হুইলিং। তেমনি অনেকটা সেরকমই এখানে এই ইন্ডাক্টরটার কাজ। এই ইন্ডাক্টরটা কিন্তু আমার সুইচ যখন আমি অফ করে দিচ্ছি তারপরেও বেশ খানিকক্ষণ কিন্তু সার্কিটে কারেন্ট ফ্লোটা বজায় রাখছে। নাও এমন কোন একটা যদি মেকানিজম অ্যাপ্লাই করা যায় যাতে কিনা এই কারেন্ট ফ্লোটা অনলি আমার এই যে লোডটা আছে সেই লোডের ক্ষেত্রেই শুধুমাত্র অ্যাপ্লাইড হবে, এই পার্টটাকে, ট্রান্সফরমারের পার্টকে কোনোভাবে এফেক্ট করবে না, তাহলে খুব ভালো হয়। সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড বলে একটা কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব। দিস ইজ কল্ড ফ্রি হুইলিং ডায়োড। একটা ডায়োড জাস্ট এখানে আমরা অ্যাড করে দিচ্ছি। এর ফলে কি হচ্ছে দেখো, এই যে লোডটা, এটা মানে লোডের এগেইনস্টে যখন আমি সুইচটা অফ করে দেবো, এখানে যদি একটা সুইচ থাকে সেটা ধরো অফ করে দিলাম, তার মানে কি আমার ভিএসটা কেটে গেল। ভিএস যখন আমার কেটে যাচ্ছে তখন এই এল এর জন্য যে ভিআর সেটা ফ্লো করবে। সেটা যখন ফ্লো করবে তো দেখো, এটা যদি এদিকে ফ্লো করে, ঠিক আছে, মানে রিভার্সে যেহেতু ফ্লো করার কথা, রিভার্সে যদি ফ্লো করে এটাকে লোডিং করবে, কিন্তু এটা রিভার্সে ফ্লো করতে গিয়ে সামনেই যদি এই ডায়োডটা পেয়ে যায় তাহলে এখানে ফরওয়ার্ড বায়াস একটা পাথ পেয়ে যাচ্ছে, তার ফলে ও এরকম ভাবে সার্কুলেট করবে, এর মধ্যেই সার্কুলেট করতে থাকবে এরকম ভাবে। এই সার্কুলেশনটা ততক্ষণ না চলতে থাকবে যতক্ষণ না এই রেজিস্টারের এগেইনস্টে পুরো এনার্জিটা ড্রপ হয়ে যায়। ঠিক আছে, সো দিস ইজ কল্ড আ ফ্রি হুইলিং ডায়োড। তো ফ্রি হুইলিং ডায়োডটা কেন লাগানো হয়? এটা একটা পারফরমেন্স, যেটা মানে এই সিঙ্গেল ফেজ যেটা আমার রেকটিফায়ার, সেটার ক্ষেত্রে যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটা আরএল লোডের ক্ষেত্রে প্রচুর ইমপ্রুভ করে ফ্রি হুইলিং ডায়োড। ঠিক আছে, তাহলে আউটপুট ভোল্টেজ যেটা, সেটা কি ভি0 ইকুয়াল টু ভিএস আমার জেনারেলি থাকে। এবার সেটা কখন? জিরো, যখন আমার ওমেগা টি থেকে মানে সমান অথবা মানে ওমেগা টি যখন জিরোর থেকে সমান অথবা বেশি হয়, এবং যখন পাই এর থেকে কম হয়। ঠিক আছে, তখন ভি0 ইকুয়াল টু ভিএস থাকে। তাহলে অ্যাট ওমেগা টি ইকুয়াল টু পাই কি হচ্ছে, আমার সোর্স ভোল্টেজটা জিরো হয়ে যাচ্ছে কিন্তু আউটপুট কারেন্টটা জিরো হচ্ছে না। তার কারণ লোডটা ইন্ডাকটেন্সটা এখানেতে প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে ওমেগা টি যখন পাই হচ্ছে তার জাস্ট পরে ভিএসটা কি করবে? ভিএসটা এফডিকে, এই যে এখানে যে ডায়োডটা ফ্রি হুইলিং ডায়োড যেটা, এই এফডিকে ফরওয়ার্ড বায়াস করবে, এবং তার ফলে কি হচ্ছে যে I0 যেটা, সেইটা ডি থেকে এফডি তে ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে এখান থেকে এরকম ভাবে জিনিসটা সার্কুলেট করছে বেসিক্যালি। ওকে, তার মানে এখানে এই সার্কুলেশনটা কতক্ষণ চলছে? ওমেগা টি যখন পাই তখন মানে ডায়োডের সোর্স কারেন্ট যেটা, সেটা জিরো। এবার ডায়োড ডিটাতে কি হচ্ছে? রিভার্স ভোল্টেজ সেটা অ্যাপ্লাইড হচ্ছে। এবার ওমেগা টি পাই হওয়ার পর কারেন্টটা যখন ফ্রি হুইল করছে আর এল লোডের মধ্যে দিয়ে, তখন বেসিক্যালি ওই যে এনার্জিটা
ইন্ডাকটেন্সের মধ্যে স্টোরড ছিল সেটা আর এর মাধ্যমে ডিসিপিটেড হয়ে যাচ্ছে। ফলে আমার দেখো কেসটা হচ্ছে সাপও মরছে লাঠিও ভাঙছে না, দুটো দিকই আমার বজায় থাকছে। তাহলে এনার্জি যেটা মানে ইন্ডাক্টর এল এর মধ্যে স্টোরড এনার্জি সেটা যখন আর এর মধ্যে ডিসিপেটেড করছে, পুরোপুরি যখন ডিসিপেটেড হয়ে যাচ্ছে, তখন কারেন্টটা আবার জিরো হয়ে যাচ্ছে। কোন পার্টটাতে এসে? যখন হচ্ছে ওমেগা টি ইকুয়াল টু বিটা, এই পার্টটায় এসে কিন্তু আমার কারেন্টটা আবার জিরো হয়ে যাচ্ছে। এবং সেটা কতক্ষণ জিরো থাকছে? যতক্ষণ এই পার্টটা, অর্থাৎ এটা তো 2 পাই বেসিক্যালি, তাহলে যতক্ষণ বিটা থেকে 2 পাই এর মধ্যে ভ্যালুটা থাকছে ততক্ষণ এটা কিন্তু জিরো থাকে। তারপরেই দেখো আবার ভিআর কিন্তু এখানেতে প্রেজেন্ট হয়ে যাচ্ছে, এই কমলা দাগটাতে আমি ভিআর বোঝাচ্ছি, এখানে কিন্তু আবার ভিআর প্রেজেন্ট হয়ে যাচ্ছে। এবার এই আর আর এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু এটা মানে এবার কেউ বলতেই পারে যে এটা কি সব ক্ষেত্রে হবে, না এটা সব ক্ষেত্রে হবে না। আমি যদি তোমাকে ওইখানে যে রেজিস্টারটা অ্যাড করেছি সেই রেজিস্টারের ভ্যালুটা যদি হালকা চেঞ্জ করে দেখাই, তখন দেখবে কিন্তু এই ঘটনাটা এরকম ঘটছে না। এই আর আর এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু এটা মানে আর কি ঠিক হয় যে এই জিরো কারেন্ট জোন কতক্ষণ থাকবে। এমন হতে পারে যে জিরো কারেন্ট জোনটা প্রেজেন্ট হলোই না, এমন আর এবং এল এর ভ্যালু নেওয়া হলো যে জিরো কারেন্ট জোনটা প্রেজেন্টই হলো না। ঠিক আছে, পুরোটাই ওই ঠিক আগের মতো, মানে সেখানে হয়তো মানে ইন্ডাক্টরটাই মেন একটা মানে সার্কিটের যেটা প্রপার্টি আর কি, সেটা মেনলি ইন্ডাক্টরের প্রপার্টির উপর ডিপেন্ড করেই হলো, মানে ইন্ডাক্টরের মতোই হলো, ইন্ডাক্টরটা ওভার পাওয়ার করে দিল সার্কিটটাকে। ঠিক আছে, সেটাও কিন্তু হতে পারে, বিকজ এই যে এই টাইমিংটা যে কতক্ষণ কারেন্টটা জিরো থাকবে, আমি বারবার বলছি, ইট ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ দ্য রেজিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইন্ডাক্টর। ঠিক আছে, তো সেটা আমি একবার জাস্ট তোমাদের, এটা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমাদেরকে আমি একবার সিমুলেট করে দেখিয়ে দিই, সেটা বরঞ্চ বেটার হবে। আমি এখানে এটার ভ্যালু আছে 0.5, এটা আছে মেগা ওহম, এটাকে আমি চেঞ্জ করে এটাকে আমি 500K করে দিলাম, খানিকটা কমিয়ে দিলাম। আচ্ছা 500K আর 0. মেগা ওহম তো কোনো ডিফারেন্স নেই, আমি এটাকে 100K করে দিলাম, বেশ খানিকটা কমিয়ে দিলাম 100K। এবার আমরা দেখবো যে সার্কিটটা কিরকম বিহেভ করে। আগে ছিল 0.5 M, এখন করে দিয়েছে 100K। দেখো এখন কিন্তু এই পার্টটা অনেক বেড়ে গেছে, এই পার্টটা যেটা আগে যতটা ছিল তার থেকে কিন্তু এটা অনেক বেড়ে গেছে। ওকে, তার মানে আরো খানিকটা বেশিক্ষণ টাইম এই রিভার্স কারেন্টটা সার্কিটে বজায় থাকছে। আমি যদি এখন এইটার ভ্যালু আরো কমিয়ে দিই, এটা যদি 100K এর জায়গায় এটাকে যদি 50K করে দিই, তাহলে কিন্তু আমরা দেখব যে এই ভ্যালুটা আরো বেড়ে যাবে। দেখো আরো খানিকটা বেড়ে গেছে। অ্যান্ড ফাইনালি যদি এটাকে আমি 10K বা 5K করে দিই, এটাকে ধরো 5K করে দিলাম, অনেকটা কমিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি দেখবো যে মোটামুটি এটা ওই ইন্ডাক্টরের মতোই আস্তে আস্তে বিহেভ করা, মানে ইন্ডাক্টরের যেরকম আমার সার্কিটটা ছিল তার জন্য যেরকম ওয়েভফর্ম জেনারেটেড হচ্ছিল, এটাও কিন্তু মোটামুটি সেই দিকেই আবার টার্ন নিয়ে নিচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি দ্য RL লোড অ্যাক্টিং আপন দ্য সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট ইউজিং ডায়োড। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফ্রি হুইলিং ডায়োড এখানেতে অ্যাড করব। ফ্রি হুইলিং ডায়োডটা আমি এখানে অ্যাড করে দেখব যে এখানে কি ঘটে। ওকে, তো এখানে আমরা ফ্রি হুইলিং ডায়োডটা অ্যাড করে দিলাম। ফ্রি হুইলিং ডায়োডটা অ্যাড করার পর আমরা দেখব যে এর আউটপুট যে V0 তাতে কি চেঞ্জটা আসে সেটাকে আমরা দেখব। দেখো এখন আমরা যে V0টা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একদম পিওরলি একটা হাফ ওয়েভ রেকটিফিকেশন এখানে ঘটছে, এবং একদম পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে হাফ ওয়েভ রেকটিফিকেশনটাতে একটা পার্টকে এলিমিনেট করছে, এবং যে এক্সটেন্ডেড পার্টটা ছিল টুয়ার্ডস নেগেটিভ কোয়াড্রেন্ট সেটা কিন্তু পুরোপুরি এলিমিনেটেড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড লাগানোর মানে সার্কিটে যদি আমি একটা ফ্রি হুইলিং ডায়োড অ্যাড করি তার ফলে আমার সার্কিটের যে চেঞ্জ হবে সেটা হচ্ছে এইটা। আশা করি বোঝা গেছে। তো এটা আমি যদি এখানে দেখি, এটাকে পাশাপাশি যদি রাখি, আমি এই পার্টটাকে ডিলিট করছি, এখানে যদি আমি দুটো ওয়েভফর্মকে পাশাপাশি রেখে দেখি যে কি চেঞ্জ হলো। ধরো এইটা তো আমার ছিল হচ্ছে VS, ওটাকে আমি কোনো চেঞ্জ করছি না, ওটা বেসিক্যালি একই রকম। V0টা এখানে দেখো, যেটা আমি V0 এগেনস্টে যদি একটা V0 ড্র করি,
ওকে, তো এখানে যদি আমি V0 এর এগেনস্টে একটা V0 ড্র করি, তাহলে আমি দেখতে পাবো চেঞ্জটা কিরকম হয়েছে। এখানে আমার V0টা কিন্তু এক্স্যাক্টলি এই অ্যান্ড এখান থেকে গিয়ে এই মাঝের এই যে এই পার্টটা এই পার্টটা কিন্তু এখানে আর প্রেজেন্ট নেই। সো দিস ইজ আ সিগনিফিক্যান্ট চেঞ্জ। এবার কারেন্ট যেটা ছিল, কারেন্ট কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারেন্ট যা থাকার এক্স্যাক্টলি সেম থাকবে এখানে, কারণ সার্কিটে কারেন্টটা তো প্রেজেন্ট আছে। আমি জাস্ট একটা ফ্রি হুইলিং ডায়োড অ্যাড করে কি করছি, সেই কারেন্টের পাথটাকে চেঞ্জ করে দিচ্ছি, বাট কারেন্টটা তো প্রেজেন্ট, সুতরাং কারেন্টের কিন্তু কোনো চেঞ্জ এখানে ঘটবে না। ঠিক আছে, আচ্ছা এবার সোর্স যেটা, সোর্সের কিন্তু কারেন্টের চেঞ্জ ঘটবে। এটা আমার হচ্ছে I0টা বললাম কোনো রকম চেঞ্জ ঘটবে না, কিন্তু সোর্স কারেন্ট যেটা, সোর্স কারেন্ট কিন্তু অবভিয়াসলি চেঞ্জ ঘটবে, এবং সোর্স কারেন্টে কিন্তু এই যে রিঅ্যাক্টিভ পার্টটা, এই যে এই পার্টটা কিন্তু প্রেজেন্ট থাকবে না, কারণ সেটা কি হচ্ছে, সেটা তো এর মধ্যে দিয়ে ফ্লো করে দিয়ে যাচ্ছে, সুতরাং সেটা তো আমার মানে সোর্স কারেন্টের মধ্যে প্রেজেন্ট থাকার কথা না। সো আমার সোর্স কারেন্ট উইল লুক লাইক সামথিং লাইক দিস, মানে এটা বেসিক্যালি আমার এই রকম হয়ে এইখানেই এন্ড হয়ে যাবে, বেসিক্যালি এই পার্টটা আর থাকবে না, এটা ওখানে থাকছিল সেই পার্টটা আর থাকবে না, তাহলে ইট উইল লুক লাইক দিস। এটা হচ্ছে আমার সোর্স কারেন্ট হয়ে যাবে ফ্রি হুইলিং ডায়োড লাগানোর পর। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ভিডি এর যে এই পার্টটা কেটে যাচ্ছিল সেটা আর কাটবে না, তার মানে সেটা এইরকমই থাকবে বেসিক্যালি। ভিডি যদি আমি প্লট করি, ভিডিটা পরিষ্কার এইরকম, মানে ছোট হয়ে গেল একটু, ভিডি উইল বি এই, আবার ঠিকঠাক আঁকা হলো না, যাই হোক, তো এটা হবে আমার ভিডি। ঠিক আছে, পুরোটা হবে গোটাটা, মানে এই পার্টটা যে কেটে এখানে অ্যাড হয়ে যাচ্ছিল সেই পার্টটা আর অ্যাড হবে না। ঠিক আছে, আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যদি আমি ফ্রি হুইলিং ডায়োডের এগেনস্টে দেখি, ফ্রি হুইলিং ডায়োডের এগেনস্টে যে আমার অ্যাপ্লাইড যে কারেন্ট, সেই মানে ফ্রি হুইলিং ডায়োডের মধ্যে যে কারেন্ট ফ্লো, সেটাকে যদি আমি দেখি, তাহলে সেই পার্টটা ওয়েল আমি এখানেই প্লট করে দিচ্ছি, সেই পার্টটা হবে এই রকম, এখানেই আমি প্লট করে দিচ্ছি, আর যেহেতু জায়গা নেই সেটা হবে হচ্ছে এই রকম। কেন এই রকম হবে? বিকজ এই যে কারেন্টের এই পার্টটা, মানে এই দুটো, এইটাকে আর এইটাকে অ্যাড করলে বেসিক্যালি আমরা এইটা পাবো, I0টা পাবো। ঠিক আছে, এইটাকে আর এইটাকে অ্যাড করলে আমরা এইটা পাবো, কারণ এটা তো প্রেজেন্ট সার্কিটে, তাই না? এইটাকে আমি I ফ্রি হুইলিং ডায়োড, IFD বলে ডিনোট করতে পারি। সো এইটা হচ্ছে I সোর্স আর এটা হচ্ছে IFD, মানে আমার আগে I0 IS ছিল, সেটা আমার দুটো ভাগে এখানে ভেঙে যাচ্ছে, একটা ফ্রি হুইলিং ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, আর একটা সোর্স কারেন্ট থাকছে। দিস ইজ সিম্পল ইকুয়েশন। এই হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড। তার মানে আমার সার্কিটে যদি একটা RL টাইপ লোড থাকে ইন সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার, then that will act like this. আশা করি এই অবধি কারোর কোনো কোয়েশ্চেন নেই, কোথাও বোঝার অসুবিধাও আশা করি নেই। যদি থাকে, আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে, ইউ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, অর ইউ মে ডাইরেক্টলি কন্ট্যাক্ট মি বাই ইমেল, বাই হোয়াটসঅ্যাপ। আমি যতটা ফ্রি থাকবো আমি সেই অনুযায়ী কিন্তু যতটা পারবো এটাকে আরও ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করব। তো আমি এই ভিডিওটাতে এটা এইখানেই এন্ড করছি, কারণ এর পরের ভিডিওটাতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে হাউ দিস সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার ক্যান বি মেড ইউজিং কন্ট্রোলড রেকটিফায়ার ডিভাইসেস, মানে SCR। SCR কি? SCR বেসিক্যালি এক ধরনের ডায়োডই, শুধু তার একটা গেট রয়েছে যেটাকে আমি যখন কোনো একটা কন্ট্রোল সিগন্যাল দিই তখনই একমাত্র এর মধ্যে দিয়ে পাস করতে দেয়, মানে ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে এর মধ্যে দিয়ে তখনই একমাত্র পাস করতে দেয় যখন আমি এটাতে একটা অ্যাক্টিভ সিগন্যাল দিচ্ছি ইন গেট। সো এইটা ইউজ করে আমরা বেসিক্যালি এরপরে যে আমাদের সার্কিটগুলো, মানে এই যদি আমার সার্কিটটা যেটা ছিল সেই সার্কিটটাই কিন্তু আমি আবার SCR দিয়ে বানিয়ে এর পরের ভিডিওটাতে দেখাবো। ঠিক আছে, এবং তার জন্য R লোডে কি হয়, তার জন্য F লোডে, এই L লোডে কি হয়, RL লোডে কি হয়, সেগুলো আমি দেখাবো। আশা করি বুঝতে খুব একটা কিছু অসুবিধা হবে না। আর এত ইকুয়েশন সমুক আমি হয়তো আলোচনা করব না, কারণ এটাতে যেটা দেখিয়েছি তার সঙ্গে হালকা কিছু অ্যাডেড হবে, সেগুলো আমি বলে দেবো কি কি। বাকি ওয়েব ফর্মটা জেনারেলি দেখাবো,
অ্যান্ড আশা করি তাতেই সমস্ত কিছু ক্ল্যারিফাইড হয়ে যাবে। ওকে, তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম। আমি আবার বলছি, কোনো ডাউট থাকলে লেট মি নো, আই উইল ট্রাই টু সলভ ইউর যেগুলো কনফিউশনস অ্যাজ পার মাই টাইম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল, বাই বাই।